আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা পরিবেশ রসায়নের ৮ নম্বর লেকচার নিয়ে। আমরা এই ৮ নম্বর লেকচারে কি কি পড়বো তোমরা হয়তো আগে থেকেই জানো যে আমরা এর আগে গ্যাস কণার বেগটা যেহেতু পড়েছিলাম, আজকে আমরা খুবই ছোট একটা টপিক তবে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো। আদর্শ গ্যাস বনাম বাস্তব গ্যাস কি পড়বো? আদর্শ গ্যাস বনাম বাস্তব গ্যাস খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা থেকে কিন্তু সিকিউ আসে, ঠিক আছে? এটা থেকে কি আসে? সিকিউ আসে, ছোটখাটো এমসিকিউ আসে। তো এই যে আদর্শ গ্যাস বনাম বাস্তব গ্যাস, এই টপিকটা শুরু করার আগে তোমরা আমাকে একটু জানাও ভাইয়া, তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, এবং একই সাথে আমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যেই, এখন ৯টা ১ বাজে, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লাসটা শুরু করে দিতে যাচ্ছি। ওকে, ওকে। সবাই কোথায়? গ্রুপটা পাচ্ছি না, পাইছি। ওকে, তো তোমরা একটু লিঙ্কটা দিয়ে দাও যারা রেগুলার ক্লাস আসে তাদেরকে, আর আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। দেখো, এই যে আদর্শ গ্যাস বনাম বাস্তব গ্যাসে এসে আমাদেরকে প্রথমে জানতে হবে ভাই, আপনি তো পড়াইছেন আদর্শ গ্যাসের সূত্রসমূহ, তারপরে আদর্শ গ্যাস সমীকরণ, তারপরে এই যে কণার বেগ, এই কণার বেগের ভিতর তোমাদেরকে আমি আরেকটা জিনিস পড়াইছিলাম, সেটা হলো আদর্শ গ্যাসের কণার গতিতত্ত্ব। ওই যে গতিতত্ত্ব কোনটা মনে আছে? যেখানে লেখা ছিল গ্যাস কাকে বলে, গ্যাসের আয়তন কাকে বলে, এবং কি বলা হয়েছিল, এবং সেখানেই আমাদের ছিল যে হ্যাঁ, গ্যাস হলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, এবং সেখানে ছিল যে এই কণাগুলা কি, তাদের আয়তন প্রায় শূন্য, মানে কণার কোনো আয়তনই নাই। হ্যাঁ, সেক্ষেত্রে পাত্রের আয়তন ইকুয়াল টু হলো গ্যাসের আয়তন। তারপর ওইখানে ছিল কণাগুলো নিজেদের মধ্যে কোনো আকর্ষণও নাই, কোনো বিকর্ষণও নাই। তারপর ছিল তাদের মধ্যে যে সংঘর্ষগুলো হয়, এই সংঘর্ষগুলো সবসময় স্থিতিস্থাপক সংঘর্ষ হয়ে থাকে। এরকম আমরা কয়েকটা পয়েন্ট পড়ছিলাম, কোনো বইতে 7টা পয়েন্ট, কোনো বইতে 9টা, কোনো বইতে 11টা পয়েন্ট দেয়া। তো আমরা জিনিসগুলো পড়ছিলাম। তবে সেটাও ছিল কি, আদর্শ গ্যাসের কণার গতিতত্ত্ব। আদর্শ গ্যাসের কণার গতিতত্ত্বে এই যে আদর্শ গ্যাস, আমি তখন বারবার একটা কথা বলছিলাম যে কণার গতিতত্ত্ব, আদর্শ গ্যাসের কণার গতিতত্ত্ব, এইটা আসলে আমাদেরকে কি শিখাইছে? এইটা আমাদেরকে আসলে শিখাইছে যে গ্যাসের প্রপার্টি, যে একটা গ্যাস তুমি কাকে বলবা বা গ্যাসের কি কি ধর্ম থাকবে, এই জিনিসগুলা আদর্শ গ্যাসের কণার গতিতত্ত্বের মধ্যে ছিল। এবার আসো, হঠাৎ করে কি হলো, এতক্ষণ আদর্শ গ্যাস পড়ার পরে আমাদের বাস্তব গ্যাস বলে একটা জিনিস চলে আসলো। হোয়াট ইজ বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস? আজকে আমাদের পড়াটা সেখানে নিয়ে, যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস আজকে মুখোমুখি হবে। দেখো, আদর্শ গ্যাস বনাম বাস্তব গ্যাস যদি আমরা পড়তে যাই, তোমরা আমার কথাগুলো আজকে প্রথমে খুব মনোযোগ দিয়ে শুনবা। তারপর কারো যদি কিছু বুঝার থাকে, হ্যাঁ, সেটা কমেন্টে সুন্দর করে বাংলা লিখবে। এবং তোমরা জানো অ্যাজ ইউজুয়াল আমি অনেক বেশি কমেন্ট পছন্দ করি না, শুধুমাত্র প্রয়োজনীয় কমেন্টগুলা করবা, ঠিক আছে? ওকে, এখন তাহলে দেখো আমরা, ওকে, এখন দেখো এই যে আদর্শ গ্যাস কাকে বলে, যদি আমি শর্টে বলতে চাই, আদর্শ গ্যাস হলো তারা বা সে সকল গ্যাস, যে সকল গ্যাস আমাদের সব গ্যাস সূত্র মানে, যে সকল গ্যাস আদর্শ গ্যাস সূত্র মানে, হ্যাঁ, বা আদর্শ গ্যাস সূত্র মেনে চলে। ভাই কারা এই যে গ্যাস সূত্র কোনগুলা? এই যে আমাদের গ্যাস সূত্রগুলা যারা মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি। অথবা আমরা আরো সিম্পলি বলতে পারি যে যারা পিভি ইকুয়ালস টু এনআরটি মেনে চলে বা মানে, তারা হলো আমাদের আদর্শ গ্যাস। পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা আমি তোমাদেরকে দেখাইছিলাম, যেটা 2-3টা সূত্রকে ফিউশন করে আনা হয়। তো পিভি ইকুয়াল টু এনআরটি মানাই, সে বয়েল মানে, সে চার্লস মানে, সে অ্যাভোগাড্রো মানে, সে গেলুসাক মানে, একটা মানা মানে আসলে সবগুলাকে মানা। তার মানে আদর্শ গ্যাস এমন একটা গ্যাস, যে গ্যাসটাকে আমরা কল্পনা করছিলাম এবং আমাদের কল্পনায় সে সকল কিছু মেনে চলে। আর বাস্তব গ্যাস কারা? বাস্তব গ্যাস হলো যাদেরকে রিয়েল লাইফে পাওয়া যায়। রিয়েল লাইফে পাওয়া যায় কি? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, অ্যামোনিয়া,
হাইড্রোজেন, হিলিয়াম, মানে যত গ্যাস আমাদের আছে রিয়েল লাইফে, আমরা যত গ্যাস পাই সবগুলো আসলে বাস্তব গ্যাস। এবং মজার ব্যাপার হলো এই বাস্তব গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্রটাকে পুরোপুরি মানে না। কি এক ভয়ঙ্কর কথা! ভয়ঙ্কর কথাটা একটু খেয়াল করো। এটা আমি এভাবে বলি যে দেখো, আমরা তো বইয়ের মধ্যে আদর্শ স্টুডেন্ট রচনা লিখি। আদর্শ স্টুডেন্ট রচনার মধ্যে আমরা কি লিখি? যে একজন আদর্শ স্টুডেন্ট ভোর 5টায় ঘুম থেকে উঠবে, নামাজ পড়বে, নামাজ পড়ে পড়তে বসবে, পড়াশোনা করে নাস্তা খাবে, নাস্তা খেয়ে আবার পড়তে বসবে, তারপর স্কুলে যাবে, স্কুল থেকে এসে সে হলো কি করবে, হালকা একটু ঘুমাবে, 1 ঘন্টা ঘুমিয়ে সে উঠে আবার পড়তে বসবে, আবার নামাজ পড়বে, আবার সন্ধ্যায় পড়তে বসবে, রাত 10টা বাজলে ঘুমিয়ে যাবে। হ্যাঁ, এগুলো হলো আদর্শ গ্যাসের প্রপার্টি, যেটাকে আমরা কণার গতি তত্ত্ব বলছিলাম। হ্যাঁ, তো একটা আদর্শ স্টুডেন্টেরও এরকম কণার গতি তত্ত্ব আছে যে সে কি কি করবে। বাট এই যে স্টুডেন্ট, এই যে আদর্শ স্টুডেন্ট, এটা কোথায় থাকে? এটা আমাদের ইমাজিনেশনে থাকে। এটা আমাদের কাল্পনিক একটা গ্যাস যে একটা স্টুডেন্টের এই এই প্রপার্টি থাকা উচিত, এই ধর্ম থাকা উচিত। কিন্তু বাস্তবে যাদেরকে আমরা পাই, তোমাদের মতো এই যে বান্দর, ছাগল, গরু, ভেড়া, হ্যাঁ, মহিষ, এইগুলা বলো, তোমরা কি মানো সব কথা? তোমরা তো মানো না। তোমরা কিছুটা মানো, কিছুটা মানো না। সপ্তাহে রুটিন করে 1 সপ্তাহ মানো, পরের সপ্তাহে মানো না। তাহলে তোমরা হলে বাস্তব স্টুডেন্ট যারা রিয়েল লাইফে এক্সিস্ট করে। তাহলে এইখানেও জিনিসটা সেম, যে আদর্শ গ্যাস বলতে এইটা হলো আমাদের একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, বা এটা হলো আমাদের একটা ইমাজিনারি গ্যাস, যেটা হলো আসলে রিয়েল লাইফে এক্সিস্ট করে না। আবার যারা রিয়েল লাইফে এক্সিস্ট করে তারা পিভি ইকুয়াল টু এনআরটি পুরোপুরি মানে না। এখন ভাইয়া আপনি না বলছেন পুরোপুরি মানে না, বাট তারা কিভাবে মানে না, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন বা কিভাবে আমাদেরকে শো করবেন? দেখো, আজকের আলোচনা কিন্তু ছোট, হ্যাঁ, খুব বেশি বড় হবে না, কিন্তু এখান থেকে একটা সিকিউ পেয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এই যে বাস্তব গ্যাস যে মানে না আদর্শ গ্যাসের মতো সকল কিছু, এই জিনিসটা সর্বপ্রথম আমাদের সামনে তুলে ধরেছিলেন ছোট্ট বন্ধু অ্যামাগা। অ্যামাগা কি করছিল? অ্যামাগা একজনের নাম, এবং সে একটা গ্রাফ আঁকছিল। ওই গ্রাফটাই আসলে অ্যামাগা বক্র নামে পরিচিত। উনি কি গ্রাফ আঁকছিল? ওনার গ্রাফটা একটু দেখি। ওনার গ্রাফটা খুব ইন্টারেস্টিং একটা গ্রাফ। উনি যে গ্রাফটা আঁকছিল, গ্রাফটা ছিল পিভি ভার্সাস পি এর একটা গ্রাফ। কিসের গ্রাফ? পিভি ভার্সাস পি। এই বরাবর হলো পিভি, এই বরাবর হলো পি। এখন তোমরা আমাকে বলো তো, পিভি ভার্সাস পি এর গ্রাফটা কেমন ছিল? আমরা ছোটবেলা থেকে পড়ছি যে পিভি ভার্সাস পি এর গ্রাফটা হলো এরকম, ঠিক আছে, সরল রেখা, এটা হলো প্যারালালি থাকবে। এখন এই যে পিভি ভার্সেস পি এর যে গ্রাফ, এই গ্রাফটা অবশ্যই আমরা এতদিন যা কিছু পড়ছি সবকিছু ছিল আদর্শ গ্যাসের জন্য, এবং এটা ছিল ইমাজিনারি। হ্যাঁ, আমরা এইভাবে ধরে নিয়েছি যে গ্রাফটা এইভাবে যাবে। অ্যামাগা সর্বপ্রথম চিন্তা করলো, আচ্ছা আমি এই জিনিসগুলা হোয়াই নট যে আমি বাস্তব গ্যাসের জন্য একটু চেক করি। সে বাস্তব গ্যাসের প্রেসার বাড়িয়ে বিভিন্নভাবে এই ভ্যালুগুলো পিভি এর মান বসানো শুরু করলো। ওমা, সে বসায় দেখলো যে হাইড্রোজেনের গ্রাফ হলো এমনে গেছে। সে কি দেখলো? সে দেখতে পেলো এই যে হাইড্রোজেনের গ্রাফ, দেখো, আদর্শ গ্যাসের লগে হাইড্রোজেনের গ্রাফ যায় নাই। হিলিয়ামের গ্রাফ সে দেখলো, আচ্ছা হিলিয়ামের গ্রাফ গেছে এমনে। হ্যাঁ, মানে সেও এই যে এটা হলো আমাদের হাইড্রোজেন, আর এটা হলো কি, এটা হলো আমাদের হিলিয়াম। সে কিরে, আদর্শ গ্যাসের লগে তো এদের মধ্যে মিল কম পাওয়া যাচ্ছে, এটা তো আদর্শ গ্যাসের মতো চলতেছে না। সে তখন আরো কয়েকটা গ্যাস নিয়ে ট্রায়াল শুরু করলো। আর কি কি গ্যাস নিল? সে নিল হলো নাইট্রোজেন গ্যাস, সে নিল হলো অক্সিজেন গ্যাস, এবং সে নিল হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কি কি গ্যাস নিল? একটা ছিল নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তোমরা এই 5টা গ্যাসের নাম মনে রাখবা, এবং কার প্লেস কোথায় মনে রাখবা। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? ভর বাড়ছে, ধীরে ধীরে এইরকম হয়ে গেছে। এখন তোমরা একটু চিন্তা করো তো, এরা কেউই কি আদর্শ গ্যাসের মতো গ্রাফ দেখাইছে এরকম সোজা গেছে? কেউই যায় নাই। তুমি দেখো, হাইড্রোজেন আর হিলিয়াম তো তাও ঠিক আছে, একটু দূরে দূরে দিয়ে গেছে, ভালো কথা। নাইট্রোজেন আর অক্সিজেন তারা নিম্ন চাপে একরকম বিহেভ করছে, চাপ বাড়ার সাথে সাথে তাদের গ্রাফটা দেখো অপথে চলে গেছে পুরা। চাপ যত বাড়তেছে তত কিন্তু সবাই, এইটা হলো আদর্শ পথ,
এখান দিয়ে সবার যাওয়া উচিত, কিন্তু আদর্শ থেকে সবাই বিচ্যুত হয়ে গেছে, সবাই বিচ্যুত হয়েছে। দেখো বাস্তব গ্যাস, এই পাঁচটাই আমাদের বাস্তব গ্যাস যারা হলো আদর্শ গ্যাসের মতো বিহেভ করে নাই। এখানে আমাদের অবজারভেশনটা কি? এখানে আমাদের অবজারভেশন হলো ফার্স্ট অফ অল যে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস একই প্রপার্টি দেখায় না। হ্যাঁ, এই যে একই প্রপার্টি তারা দেখায় নাই, একই ধর্ম দেখায় নাই। এবং 2 নাম্বার অবজারভেশন হলো, বলতো চাপ যত বাড়ছে, চাপ যত বাড়ছে বিচ্যুতি তত বাড়ছে না কমছে? বিচ্যুতি মানে হলো, দেখো এটা হলো আদর্শ লাইন, এখান থেকে এখানে এই অংশটাকে বলা হয় বিচ্যুতি। কোন অংশটাকে বিচ্যুতি বলা হয়? এই যে আদর্শ থেকে এ পর্যন্ত এটাকে বলা হয় বিচ্যুতি। দেখো চাপ যত বাড়ছে, এখানে বিচ্যুতি যা ছিল, এখানে বিচ্যুতি যা ছিল, এখানে দেখো বিচ্যুতির পরিমাণ আরো বেড়ে গেছে। আগে ছিল এর গ্যাপ, চাপ বাড়ছে বিচ্যুতি বেড়ে গেছে। এই যে দেখো চাপ বাড়ছে বিচ্যুতি কি হয়ে গেছে? বেড়ে গেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে চাপ যত বাড়ে বিচ্যুতি, বিচ্যুতি বলতে বোঝানো হয় আদর্শ গ্যাসের সাথে ওর ফারাক কদ্দুর, বিচ্যুতি তত বাড়ে। চাপ বাড়লে কি বেড়ে যায়? বিচ্যুতি বেড়ে যায়। আচ্ছা, বিচ্যুতি এই গ্যাসগুলোর মধ্যে কার সর্বোচ্চ বা কার সর্বনিম্ন? দেখো হিলিয়াম গ্যাস কিন্তু আদর্শের সবচেয়ে কাছাকাছি আছে। তাহলে আমরা যখন বিচ্যুতি হিসাব করব, আমরা বিচ্যুতিতে বলবো যে হিলিয়াম হলো মোটামুটি ক্লাসের ফার্স্ট বয়, যে হইলো মোটামুটি আদর্শ গ্যাসের মতো চলার চেষ্টা করে। তারপর হাইড্রোজেন, হাইড্রোজেনও মোটামুটি চলার চেষ্টা, কিন্তু এদের দেখো এই তিনটা হলো ব্যাক বেঞ্চার আমার মতো, এদের আসলে কোনো ঠিক ঠিক না, এরা এমনে 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 যায়। তো এদের মধ্যে আমি যদি দেখি যে নাইট্রোজেনের বিচ্যুতি, তারপর অক্সিজেনের বিচ্যুতি, তারপর কার্বন ডাইঅক্সাইডের বিচ্যুতি। দেখো বিচ্যুতি যারা হলো তোমার এই যে বাঁকা, তাদের বিচ্যুতি কোথায় হিসাব করে? তাদের বিচ্যুতিটা হিসাব করবা এইখানে। হ্যাঁ, তাদের বিচ্যুতি হিসাব করবা এখানে, যেখানে এই যে এইখানে হলো তাদের বিচ্যুতি, মানে যেখানে তারা কার্ভ দিছে, এটাকে বলে ডিপ। ঠিক আছে, এই যে যেখানে তারা এই যেভাবে নেমে গেছে, এইখানে সাধারণত আমরা ওদের বিচ্যুতিটা দেখি যে হ্যাঁ ভাই এরা অল্পতেই দেখো অনেক সেন্সিটিভ, অনেক বেশি বিচ্যুতি দেখাই ফেলছে। তাহলে এক হলো চাপ যত বাড়ে বিচ্যুতি বাড়ে, আর বিচ্যুতির এই হলো অবস্থা। বিচ্যুতি মেনলি দুইটা জিনিসের উপর এখানে ডিপেন্ড করতেছে। হ্যাঁ, এটা যদিও তোমাদের আলাদা করে অত জানার দরকার নেই, বাট আমি বলে রাখতেছি দুইটা জিনিসের উপর বিচ্যুতি নির্ভর করতেছে। এক হলো পরমাণু কয়টা, যত বেশি পরমাণু বিচ্যুতি তত বেশি। দেখো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পরমাণু 3টা, বিচ্যুতি অনেক বেশি হয়ে গেছে। এবং আরেকটা হলো দেখো এখন নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে তো পরমাণু 2টা করে, এদের মধ্যে কার বিচ্যুতি বেশি হবে? যার ভর বেশি তার বিচ্যুতি বেশি। তাহলে দুইটা জিনিসের উপর নির্ভর করে, ভর বেশি হইলে বিচ্যুতি বেশি হয়, আবার পরমাণু সংখ্যা বেশি হইলেও বিচ্যুতি বেশি হয়। তো এটা চাইলে মনে রাখতে পারো। আর সবচেয়ে বেটার হলো তুমি এই 5টাকে সিরিয়ালি মুখস্থ করে ফেলতে হবে। এমসিকিউতে হঠাৎ করে তুমি দেখবা যে এখানে কার্বন ডাইঅক্সাইড লিখা নাই, লিখা আছে এক্স গ্যাস, তোমাকে বলবে এক্স গ্যাসের পারমাণবিক ভর কত, তো তুমি জানতে হবে যে এটা কার্বন ডাইঅক্সাইড। এটা হঠাৎ করে তুলে দিয়ে তোমাকে বলবে যে এক্স গ্যাসের গতিশক্তি কত, অথবা সিআরএমএস বেগ কত। তো সিআরএমএস বেগ বা এগুলো জিজ্ঞেস করলে তোমাকে জানতে হবে যে এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। মনে থাকবে? এই হলো তাহলে আমাদের অ্যামাগা বক্র সর্বপ্রথম। তাহলে এই যে আমি একটা কথা বলছিলাম যে পিভি ইকুয়াল টু এনআরটি, সে পুরোপুরি মানে না, এই মানে না যে এই কথার প্রুফ কি? এই কথার প্রুফ হলো অ্যামাগা বক্র, এই কথার একটা প্রুফ অ্যামাগা বক্র। আচ্ছা, অ্যামাগা বক্র ছাড়া আর কি কোনো প্রুফ আছে? আছে, আরেকটা প্রুফ আছে, সেটা হলো পেষণ গুণাঙ্ক। হোয়াট ইজ পেষণ গুণাঙ্ক? আচ্ছা, পেষণ গুণাঙ্কতে যাওয়ার আগে তোমরা কারো প্রশ্ন থাকলে একটু কমেন্টে লিখে ফেলো, আমি এখন কমেন্টটা চেক করব। হ্যাঁ, আমি এখন কমেন্টটা চেক করব। কারো যদি এই অ্যামাগা বক্র, অ্যামাগা বক্র সিকিউর উদ্দীপকের জন্য চরম ইম্পর্টেন্ট, কারো প্রশ্ন থাকলে প্রশ্নটা করে ফেলো, আমি এখন প্রশ্ন চেক করব একটু। ওকে, আশি থ্যাঙ্কস। আচ্ছা, কমেন্ট হয়তো এখনো কেউ করতে চাইলে এখনো আসে নাই আমার কাছে। হ্যাঁ, আমি আবারও চেক করবো একটু পরে, প্যারা নেওয়ার কিছু নেই। ওকে ওকে, এখন তাহলে দেখো এই যে পেষণ গুণাঙ্ক জিনিসটা কি? পেষণ গুণাঙ্ক খুব সহজ একটা জিনিস, আমরা ছোটবেলা থেকে পড়ছি পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি। আদর্শ গ্যাস এটা পুরোপুরি মেনে চলে।
তাহলে বলা হয়েছে তুমি উভয় পাশকে তুমি এনআরটি দ্বারা ভাগ করো। তাহলে পিভি কে আমি এনআরটি দ্বারা ভাগ করলাম, আর এই পাশে তখন কি থাকে, এই পাশে থাকে তখন 1। এটা আদর্শ গ্যাসের জন্য পিভি বাই এনআরটি ইকুয়াল টু 1। আমরা এই যে পিভি বাই এনআরটি এইটাকেই তখন নাম দিই যে জেড। এই যে পিভি বাই এনআরটি এটাকেই নাম দেওয়া হয়েছে জেড, যার দ্বারা বোঝানো হয়েছে পেষণ গুণাঙ্ক। এখন দেখো আমাদের জেড এর ভ্যালু আসলে কত। জেড এর ভ্যালু যদি আমরা একদম সিম্পলি বলি, জেড এর ভ্যালু যদি আমরা সিম্পলি বলি যে 1 মোল গ্যাসের জন্য 1 মোল গ্যাসের জন্য জেড ইকুয়াল টু আমরা কি লিখবো, আমরা সবসময় মনে রাখবো এটা 1 মোলের জন্য হিসাব করি পিভি বাই আরটি, জেড ইকুয়াল টু পিভি বাই আরটি। এটা হলো আমাদের পেষণ গুণাঙ্ক, জেড ইকুয়াল টু পিভি বাই আরটি। 1 মোলের জন্য এন এর মান আমি 1 বসাই দিছি। এখন এই যে পিভি বাই আরটি যখন তুমি বলবা যে আদর্শ গ্যাসের জন্য এই ভ্যালুটা কত, তুমি জানো ভাই আদর্শ গ্যাসের জন্য কত হবে। হ্যাঁ, এই যে পিভি বাই এনআরটি, এন এর মানও যদি 1 হয় তাহলে পিভি বাই আরটি ইকুয়াল টু আদর্শ গ্যাসের জন্য জেড ইকুয়ালস টু 1। কিন্তু যখন তুমি এটাকেও বাস্তব গ্যাসের জন্য হিসাব করতে যাবে, আমরা বলছি না যে ও পুরো সূত্রটা ভালো করে মানে না, পিভি ইকুয়াল টু এনআরটি মানে না, বাস্তব গ্যাসের জন্য দেখা যাচ্ছে যে আমাদের যে কক্ষ তাপমাত্রা আছে ওই কক্ষ তাপমাত্রায় নেভার এভার জেড ইকুয়াল টু 1। যেমন এসটিপিতে আমি যদি বলি যে এসটিপিতে হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেন একটা আমাদের বাস্তব গ্যাস, এটার ভ্যালু হয় 1.0008। তাহলে দেখো হাইড্রোজেনের জন্য জেড এর ভ্যালু কত হয়েছে, হাইড্রোজেনের জন্য জেড এর ভ্যালু হয়েছে 1.0008, তার মানে 1 হয় নাই। তাহলে দেখো আমাদের এই যে পেষণ গুণাঙ্কের যে ভ্যালুটা, এই ভ্যালুটাও কি হয় নাই, এই ভ্যালুটাও 1 হয় নাই। আদর্শ গ্যাসের পেষণ গুণাঙ্ক তোমাকে এমসিকিউতে প্রশ্ন করবে, আদর্শ গ্যাসের পেষণ গুণাঙ্ক কি হয়, আদর্শ গ্যাসের পেষণ গুণাঙ্ক 1 হয়, কিন্তু বাস্তব গ্যাসের পেষণ গুণাঙ্ক 1 হয় না। ঠিক আছে, আমি কি উল্টা লিখে ফেলছি বিচ্যুতি? না, হিলিয়ামের বিচ্যুতি, আল্লাহ আমি পুরো সিকোয়েন্স উল্টা লিখছি, নাউজুবিল্লাহ মিন জলেক। সি 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 সি, দিন দিন কি যে হয়ে যাচ্ছে। দেখুন ফার্স্ট টিউটোরিয়ালের টিচার কি পড়ালো। হ্যাঁ, অক্সিজেন উল্টা হবে জাস্ট, হ্যাঁ চিহ্নগুলো আমি উল্টা দিয়ে ফেলছি। তারপরে কি, তারপরে হলো হাইড্রোজেন, আর সবচেয়ে কম বিচ্যুতি হলো এখানে হিলিয়ামের। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হিকমা হামিম। ওকে, এবার আসো ভাইয়া, তাহলে আমাদের যে জেড, জেড পেষণ গুণাঙ্ক বাস্তব গ্যাসের জন্য, তাহলে আমি তোমাকে দুইটা প্রমাণ দেখালাম, যে দুইটা প্রমাণ আমাদেরকে বলতেছে যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস সেম বিহেভ করে না, সেম বিহেভ করে না। এই দুইটা জিনিসের প্রমাণ আমরা কোথায় পাইছি, এক হইলো আমরা পাইছি অ্যামাগা বক্রে, এবং আরেকটা আমরা পাইছি জেড, যার নাম হলো পেষণ গুণাঙ্ক। এখন তাহলে চিন্তা হইলো যে ভাই কেন করবে না, আমরা তো গ্যাস যেভাবে চিন্তা করছি গ্যাস তো বাস্তবে আছে, তাহলে গ্যাস বাস্তবে থাকলে তারা কেন আসলে সেম বিহেভ করবে না, এটা আমাদেরকে এখন একটু জানতে হবে। তারা এই যে এই কারণটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই বুঝতে হবে, সবাই একটু খেয়াল করো যে কেন তারা একই বিহেভ করে না, বা বলা যায় যে বিচ্যুতির কারণ কি, বিচ্যুতির কারণ কি। তাহলে এখানে তোমাকে প্রশ্ন করতে পারে কেন বাস্তব গ্যাস আদর্শ গ্যাস একই রকম বিহেভ করে না, অথবা বলতে পারে যে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি ব্যাখ্যা করো। এখন দেখো বিচ্যুতি কেন ঘটে, বিচ্যুতি ঘটে দুইটা কারণে। তোমরা যারা আগের ক্লাসটা করছো, মানে যেখানে আমি আদর্শ গ্যাস সমীকরণ দেখাইছি, তারা জানো আমি দুইটা পয়েন্টকে তোমাদেরকে বলছিলাম, এই দুইটা পয়েন্ট একটু মনে রাখো, এই দুইটা পয়েন্ট কাজে লাগবে। ওই দুইটা পয়েন্ট কি কি ছিল, কারণ এক, ওই দুইটা পয়েন্টই আমাদের মেইন জ্ঞানজাম। দেখো যখন আমরা আদর্শ গ্যাসকে সংজ্ঞায়িত করছিলাম, মানে সবাইকে যখন আমরা আদর্শ গ্যাস চেনাইছিলাম, তখন আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে আদর্শ গ্যাসে কণার আয়তন ইকুয়ালস টু 0। কণার আয়তন আমরা কত ধরছিলাম, 0। কণা যে ছোট ছোট কণা দিয়ে তৈরি
তাদের কোনো আয়তন নেই, এটাকে নগণ্য ধরছিলাম বা জিরো ধরছিলাম। কিন্তু বাস্তব গ্যাসে এসে দেখা গেল, কিন্তু বাস্তব গ্যাসে কণার আয়তন নট ইকুয়ালস টু জিরো। কণার একটা আয়তন আছে, এটা কম হইতে পারে কিন্তু কণার আয়তন আছে। আচ্ছা, কণার যে আয়তন আছে এটার বাস্তব প্রমাণ কি? এটার বাস্তব প্রমাণ হইল তোমার কিচেনে থাকা সিলিন্ডার গ্যাস। কিভাবে দেখো, এটার মধ্যে অনেক গ্যাস আছে, কিন্তু কোন ফর্মে আছে? তরল ফর্মে আছে। তরল ফর্মে, ওটার মধ্যে একটা আয়তন আছে। কিন্তু অথবা আমি যদি তোমাকে এইভাবে বলি যে আমাদের যে গ্যাস লাইট আছে, তোমরা দেখছো যে 10 টাকা করে যে গ্যাস লাইট পাওয়া যায় যেখান থেকে আগুন বের হয়, এই গ্যাস লাইটের মধ্যেও আমরা দেখি যে লিকুইড গ্যাস ভরা আছে এবং সে একটা আয়তন দখল করছে। আচ্ছা, গ্যাসটা লিকুইড ফর্মে আয়তন যদি দখল করে, এই গ্যাসটাকে ধরো আমি এইটাকে ফাটায়ে আমি একটা বড় পাত্রে নিয়ে ফেললাম। ধরো এটাকে আমি একটা বড় পাত্রে নিলাম। আচ্ছা, এখন বড় পাত্রে নিলে কি হবে একটু আমাকে বলো তো। ধরো এই যে একটা বিশাল পাত্রে আমি ওকে নিলাম, তাহলে এইখানের যে কণাগুলো আছে এগুলা যখন চাপ আসলে কমে যাবে, জায়গা বেশি পাবে, ওরা আর কি থাকবে না, ওরা আর গ্যাস থাকবে না, ওরা হইলো ওরা তরল থাকবে না, ওরা গ্যাস হয়ে গেল। এখন গ্যাস হয়ে যাওয়ার পর তুমি বললা যে ভাই এই কণাগুলোর কোনো আয়তন নেই, তোমার কথা কি হবে? হবে না। কেন হবে না? কারণ ভাই কণাগুলার আয়তন থাকার কারণে তো তুমি যদি আবার এখান থেকে এদেরকে এটার মধ্যে নিয়ে আসো, আবার তুমি তাদের মধ্যে একটা আয়তন পাবো। হইতে পারে আয়তনটা কম, হতে পারে আয়তনটা কম, কিন্তু আয়তন তো আছে। তুমি কি নগণ্য বলতে পারবা? নগণ্য বলতে পারবো না। পৃথিবীতে এমন কিছু পাওয়া যায় না যেটার আয়তন জিরো। আয়তন সবারই আছে, এই গ্যাসগুলারও আছে। না থাকলে আমি গ্যাসকে তরলে পরিণত করলে, তরল করলে কি হয়? এই কণাগুলাই তো কাছে এসে এটা প্রডিউস করছে। তাহলে এই কণাগুলার অবশ্যই কি আছে? আয়তন আছে। এই কণাগুলার কি আছে? আয়তন আছে। এখন এই যে আদর্শ গ্যাসে বলছে কণার আয়তন নাই। দেখো এখন এই আয়তন কি কি গ্যাঞ্জাম লাগাই, আসো আমরা একটু গ্যাঞ্জামটা খেয়াল করি। দেখো, গ্যাঞ্জামটা বোঝার জন্য আমি পাশাপাশি দুইটা পাত্র আঁকলাম। একটা পাত্রে ধরো আমি বললাম যে এই পাত্রে আছে হলো আমাদের আদর্শ গ্যাস, আর এই পাত্রে আছে হলো আমাদের বাস্তব গ্যাস। এখন একটু চিন্তা করো, এই যে এখানে যে কণাগুলো আছে, আমি কণা অল্প কয়েকটা আঁকতেছি আমাদের সহজে বোঝার জন্য, একটু বড় বড় করে আঁকতেছি। একটু এলোমেলো করে আঁকি, গুছা আঁকলে দেখতে ভালো লাগে না। ওকে, ধরো এই যে আমাদের গ্যাস কণাগুলো 1 2 3 4 5 6 7, 7টা গ্যাস কণা আমি বড় বড় করে আঁকছি। বেশি আঁকলে বুঝতে প্রবলেম হবে, এই জন্য অল্প কয়েকটা এঁকে আগে আমরা বুঝি। 1 2 3 4 5 6, এখানে ধরো আরেকটা দিলাম 7। দুইটার মধ্যেই কণা আছে। আদর্শ গ্যাস, আমি তোমাকে বললাম যে পাত্রগুলো আছে না, এই যে পাত্র বলা হয়েছে, এখানে যে পাত্র আছে আমি ধরে নিচ্ছি পাত্রের আয়তন ইকুয়াল টু 1000 মিলিলিটার। এই পাত্রটারও আয়তন 1000 মিলিলিটার। দুইটা আমি সমান পাত্র নিছি, দুইটার মধ্যেই পাত্রের আয়তন কত করে আছে? পাত্রের আয়তন 1000 মিলিলিটার করে আছে। ঠিক আছে, এখন কথা হলো দুইটার আয়তন যদি 1000 মিলিলিটার করে থাকে, গ্যাসের আয়তন কি হবে? আমি অনলাইন ক্লাসে দাঁড়াইলে কেউ একজনের শুধু আমাকে কল দিতে মন চায়। প্রত্যেকদিন কেউ না কেউ কল দেয়, কে দিচ্ছে তাও বুঝতেছি না। দাঁড়াও একটু মেসেজ দিয়ে রেখে দেই। ওকে, তাহলে এখন দেখো আমরা তোমাদের কমেন্টটা আবার চলে গেল, হয়তো তোমরা আবার চিল্লাই মরবা। ওকে, বেঙ্গলি কথা বলার জন্য ছাগল। দেখ এখন হ্যাঁ, এখন দেখো পাত্রের আয়তন 1000 মিলিলিটার বা 1 লিটার, যদি এটা 1 লিটার চেয়ে অনেক বড়, বাট ধরে নে না 1 লিটার। এখন আদর্শ গ্যাস বলছে ভাই আপনার যে কণাগুলা আছে, আপনার কণার আয়তন ইকুয়াল টু 0। আর বাস্তব গ্যাস বলছে না, কণার আয়তন 0 না, কণার আয়তন সমান সমান সেফর 10 ml। 1000-এর তুলনায় 10 ml, মাত্র 10 ml বলছে। ওইটা 1000 ml পুরো পাত্র, এটা 10 ml। এখন গ্যাসের আয়তন আসলে কত? এখন তুমি বললো ভাই গ্যাসের আয়তন আবার কি? এতদিন তো আমরা পড়ছি যে
গ্যাসের আয়তন আর পাত্রের আয়তন সেম। দেখো যখন তোমার এই পাত্রটা বা এই পাত্রটা দুটো সেম পাত্র বুঝাইছি আমি, গ্যাসের আয়তন বলতে কি বুঝাই? গ্যাসের আয়তন বলতে কিন্তু বুঝাই এই যে কালো যে অংশটা দেখতেছো না পাত্রের মধ্যে কালো, এইটাকে গ্যাসের আয়তন বুঝি। কেন এটা গ্যাসের আয়তন? শুনো, গ্যাসের আয়তন বলতে বুঝাই গ্যাস কণার গড় মুক্ত পথ। গড় মুক্ত পথ, গড় মুক্ত পথকে আল্লাহ, গড় মুক্ত পথ হলো দেখো, ধরো এই যে এই কণাটা কি থেমে থাকবে? এ হলো এখানে এসে ধাক্কা দিবে, ধাক্কা খেয়ে ধরো এর লগে ধাক্কা খাইলো, এখান থেকে ধরো ও ধাক্কা খাইয়ে যাইলো হলো ধরো এইদিকে, এখান থেকে ও যায় এখানে ধাক্কা খাইলো, এখান থেকে ধরো এখানে ধাক্কা খাইলো, এখান থেকে ধরো এখানে ধাক্কা খাইলো। হ্যাঁ, আমরা তো জানি যে গ্যাস কণাগুলো এইভাবে ইতস্তত করে ছুটতে থাকে। এখানেও সেম, এখানেও কি করা হয়েছে, এ ধরো এখানে ধাক্কা খাইলো, এখান থেকে এখানে ধাক্কা গেলো, এখান থেকে এখানে ধাক্কা গেলো, এখান থেকে এখানে খাইলো, এখান থেকে এখানে খাইলো। হ্যাঁ, এইভাবে ওরা হলো ধাক্কা খাইতেই আছে। হ্যাঁ, ধাক্কা খাইতেই আছে, এরকম ধাক্কা খাচ্ছে। এই যে ধাক্কাটা তারা খাচ্ছে, এরা যে জায়গাটা পাচ্ছে দৌড়ানোর জন্য যে জায়গাটা তারা পাচ্ছে, এটাকে আমরা বলি গড় মুক্ত পথ। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি গড় মুক্ত পথ। এখন বলা হয়েছে এখানে যে কণাগুলো আছে না, ইয়ালো ইয়ালো কণাগুলো আছে, আমাদের যে ইয়ালো কণাগুলো আছে, এই যে ইয়ালো 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 ইয়ালো, হ্যাঁ, ইয়ালো 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 ইয়ালো, এই যে ইয়ালো কণাগুলো আছে, আমাদেরকে বলা হয়েছে এদের নিজেদের কোনো আয়তন নাই। এখানে বলা হয়েছে এখানে কণার আয়তন 0। তাহলে বলো তো এই পাত্রের মধ্যে যতটুকু জায়গা আছে, আমার আদর্শ গ্যাস ততটুকু জায়গায় পাচ্ছে দৌড়াদৌড়ি করার জন্য। ও গ্যাসের আয়তন ইকুয়াল টু পাত্রের আয়তন। এজন্য আমরা এতদিন বলতেছি আচ্ছা পাত্র 1000 মিলিলিটার, তাহলে গ্যাসের আয়তন 1000 মিলিলিটার। কিন্তু ভাইয়া দেখো এখানে যখন কণার আয়তন 10 ml, মানে ওর আয়তন আছে, ওর আয়তন ওর আয়তন সবার আয়তন মিলে 10 মিলিলিটার। এখন বলো তো এদের এদের যে গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ থেকে কি 10 ml কমে যাবে না? কমে যাবে না, কারণ ওই 10 ml এর মধ্যে কিন্তু তারা দৌড়াদৌড়ি করতে পারতেছে না। হ্যাঁ, যেখানে একটা কণা আছে ও তো তার জায়গা দখল করেছে, বা এই যে এই কণা আছে ও তো তার জায়গা দখল করেছে, ওই জায়গাটুকু তো দখল করা আছে, ওই জায়গার মধ্যে কিন্তু তারা দৌড়ানোর জায়গা পাচ্ছে না। ধরো একটা রুমের কথা চিন্তা করো, একটা রুম, এখানে যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো বলছে যে প্রত্যেকটা বাচ্চার আয়তন 0, বাচ্চাগুলোর আয়তন 0, এখন এরা দৌড়াচ্ছে, কারোর সাথে কিন্তু কেউ ধাক্কা খাওয়া মানে ধাক্কা খাচ্ছে কিন্তু কেউ জায়গা দখল করতেছে না। এটা থিওরিটিক্যাল, এটা বাস্তবে সম্ভব না। তো ধরো বাচ্চাগুলো কেউ জায়গা দখল করে নাই, সবাই হলো বিন্দু ভর আকারে আছে, তাহলে কি হবে? তাদের গড় মুক্ত পথটা হলো পাত্র, পুরা রুমের জায়গাটাই তাদের গড় মুক্ত পথ। কিন্তু ধরো বাচ্চা এখানে 60টা আছে, ওই 60টা বাচ্চা কি জায়গা দখল করবে না? এজন্য দৌড়াদৌড়ির জায়গা কি কমে যাবে না? বাস্তবে তো এটাই হবে যে দৌড়াদৌড়ির জায়গা কমে গেছে। এখানে যদি বাচ্চা 2টা থাকতো তাহলে কিন্তু দৌড়াদৌড়ির জায়গা আরো বেশি হইতো, একটা থাকতে জায়গা আরো বেশি হইতো। কিন্তু আমি যদি 100টা বাচ্চা এখানে দিয়ে দিই তাহলে তো দৌড়াদৌড়ির জায়গা আরো কমে যাবে। তার মানে গড় মুক্ত পথ কমে যাচ্ছে। এই যে গড় মুক্ত পথ থেকে আমরা আসলে গ্যাসের আয়তনটা ক্যালকুলেট করি। তার মানে গ্যাসের আয়তন পুরাটা না, হলুদ গুলাকে বাদ দিলে যে কালো অংশ থাকে যেখানে গ্যাস কণা চাইলে বিচরণ করতে পারে, গ্যাস কণা কিন্তু কন্টিনিউয়াস দৌড়াচ্ছে, আমি ধরো একটা টাইমের জন্য ফ্রিজ করে দিছি, তাহলে এই অবস্থায় হলুদ অংশটা বাদে কণা যে কালো অংশ আছে, কালো অংশে দৌড়াইতে পারবে, ওইটাকে আমরা গ্যাসের আয়তন বলবো। তার মানে এবার আমাদের কণার আয়তন 10 ml হইলে গ্যাসের আয়তন কত? তুমি গ্যাসের আয়তন কিন্তু পাত্রের আয়তন 1000 ml তাই বলতে পারবে না 1000 ml, তুমি বলতে হবে 1000 মাইনাস 10 ml, তার মানে 990 মিলিলিটার। এই ভ্যালুগুলো আমি ধরে নিছি তোমাদেরকে বোঝানোর জন্য। আর এখানে গ্যাসের আয়তন কত? এখানে গ্যাসের আয়তন কিন্তু 1000 মিলিলিটার। তার মানে একটি আদর্শ গ্যাস এবং একটি বাস্তব গ্যাসের মধ্যে আয়তন জনিত একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। কেন ক্রিয়েট হয়েছে? কারণ আদর্শ গ্যাসের কণার গতিতত্ত্বের মধ্যে বলা হয়েছিল আদর্শ গ্যাসের কণার আয়তন 0, কিন্তু বাস্তব গ্যাসে কণার আয়তন 0 নয়। যদি 0 হইতো তাহলে আমরা গ্যাসকে তরল করার পরেও তার কোনো আয়তন পাইতাম না। তাহলে কি হইতো জানো? এই যে বাজার থেকে এখন এত বড় সিলিন্ডার আনতেছো না, তখন হলো একটু সিলিন্ডার, কিচ্ছুই আনো, একটু দূর একটা কিছু নিয়ে আসলা, কারণ গ্যাসের তো তরল করলে কোনো আয়তন নেই। এত বড় সিলিন্ডার দিয়ে কি করবে? এর দূর একটা আনতা, এনে ধরো আজীবন রান্না করতা, কারণ
আজীবন রান্না করার জন্য তোমার যত গ্যাস লাগবে সব গ্যাস এটার মধ্যে জমা আছে, যেহেতু গ্যাসের আয়তন নাই। কিন্তু এরকম কি হয়েছে? না রে ভাই, আমরা গ্যাস নিলে দেখা যাচ্ছে 15-20 লিটার গ্যাস হয়ে যাচ্ছে। এই যে 15-20 লিটার গ্যাস, ওই আয়তনটা কই থেকে আসে? ওগুলা হলো কণার আয়তন, তরল অবস্থায় কণার আয়তন গুলা। তাহলে বলো এই কনসেপ্টটা বুঝতে পারছো কিনা, যে আমাদের একটা মিসকনসেপ্ট থাকে যে ভাই সবসময় গ্যাসের আয়তন ইকুয়াল টু পাত্রের আয়তন। না, এটা সবসময়, এটা আদর্শ কণা গ্যাসের জন্য। কিন্তু বাস্তব গ্যাস হইলে গ্যাসের আয়তন আর পাত্রের আয়তন সেম থাকে না। গ্যাসের আয়তন আর পাত্রের আয়তন সেম থাকে না। আর আয়তন বলতে কখনো কণা যে জায়গা দখল করছে সেটাকে আয়তন বলে না। কণা জায়গা দখল করার পরে ফাঁকা যে জায়গা আছে, যে জায়গাটা দৌড়াদৌড়ি করার জন্য থাকে, ওই জায়গাটাকে গ্যাসের আয়তন বলে। ওইটাই হলো আমাদের গড় মুক্ত পথ। ওকে, এখন বলো ছাগলুরা, বুঝতে পেরেছি। হুম, ওই বুঝেছি, বলো তো। ভাই বুঝিনি, বল ভাই বুঝিনি, বল। কেউ একজন বলো যে ভাই বুঝিনি। দাঁত ফালাই দিব কেউ যদি বলিস বুঝিনি। না আসলে না বুঝতে বলতে পারিস, কিন্তু কেউ যদি মাঝপথে আসিস তাইলে হয়তো সহজে বুঝবি না। ঠিক আছে, এখন আমাকে বল ব্যাপারটা বুঝতে পারছি কিনা। বুঝতে পারছি, ক্লিয়ার এন্ড নোট ডান। আসলে বুঝছিস তো নাকি দাঁত ফালানোর ভয়ে আবার বলছিস যে আমি ডেন্টিস্ট নাকি, আমি দাঁত ফালাইতে পারি না? ঠিক আছে, মজা করে বলছি, বল বুঝছিস কিনা। সবাই ক্লিয়ার? ও মাই গড, ও মাই গড। সবাই বুঝলেও আমার ভয় লাগে, আবার সবাই না বুঝলেও ভয় লাগে। ঠিক আছে, এখন যাই হোক, তাহলে একটা কারণ আমরা পেলাম যেখানে আমাদেরকে বলা হয়েছে যে আদর্শ গ্যাসে কণার আয়তন তো 0, কিন্তু বাস্তব গ্যাসে কণার আয়তন 0 নয়। এবার আসো কারণ নাম্বার 2। কারণ নাম্বার 2, কারণ নাম্বার 2 হলো ওই যে আমরা বলছিলাম 2টা পয়েন্ট গ্যাঞ্জাম, একটা পয়েন্ট তো পাইলাম কণার আয়তন 0। কণার 2 লিখছে কেন? এটা কারণ হবে। দেখুন ফাহাদ টিউটোরিয়ালের টিচার মুজাহিদ ভাইয়া কারণ বানান পারে না। হ্যাঁ, ফাহাদ একাডেমি এর মুজাহিদ ভাইয়া। ওকে, এবার দেখো কারণ নাম্বার 2 কি। কারণ নাম্বার 2 হলো আদর্শ গ্যাস বলছে, আদর্শ গ্যাস বলছে যে কণা সমূহের মধ্যে, কণা সমূহের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ কিছু নেই। যে কণাগুলো আছে এগুলো হলো মানে নিরামিষ, এদের মধ্যে কারো প্রতি কারো কোনো আকর্ষণ নেই, বিকর্ষণ নেই, কিচ্ছু নেই, একদম বলে দিচ্ছে। কিন্তু কিন্তু বাস্তব গ্যাসে দেখা গেছে, কিন্তু বাস্তব গ্যাস নিয়ে যখন কাজ করা হয়েছে তখন দেখা গেছে যে কণা সমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ আছে। আচ্ছা, আকর্ষণ বিকর্ষণ আছে। ভাই কণা সমূহের মধ্যে যদি আকর্ষণ বিকর্ষণ না থাকতো তাহলে তারা কোনোদিন তরল অবস্থায় থাকতেই পারতো না। গ্যাস তো ঠিক আছে, তুমি গ্যাসকে যখন সংকুচিত করো তখন এটা কি হয়? তখন এটা তরল হয়। কিন্তু তুমি যদি এটাকে কি বলো যে আকর্ষণ বিকর্ষণ নাই থাকে, তাহলে তার তরল অবস্থা হইলো কিভাবে? তরল হওয়া মানে তাদের মধ্যে আকর্ষণ আছে, একটা আকর্ষণ আছে, হয়তো কম, তখন যারা গ্যাসীয় অবস্থায় যায় তখন হয়তো আকর্ষণ বিকর্ষণ কম, কিন্তু আছে, কিন্তু আছে। এখন চিন্তা করো যে আমাদের আবারও ধরো আমি 2টা পাত্র নিচ্ছি। হ্যাঁ, আবারও 2টা পাত্র নিচ্ছি, আল্লাহ জানে সমান হবে কিনা, তোমরা ধরে নাও সমান। ধরে নাও সমান। ওকে, এই 2টা পাত্রের মধ্যে একটার মধ্যে আমি আদর্শ গ্যাস রাখছি, আরেকটার মধ্যে আমি বাস্তব গ্যাস রাখছি। এখন আদর্শ গ্যাসের ধরো আমি কণার সংখ্যা এবার আরো কমাই নেই। এই যে কণা ধরো মাত্র 4-5টা নিলাম, 5টা নিলাম। তুমি চিন্তা করো আমি একইভাবে এখানেও 5টা কণা একটু আগে নিয়ে নেই, তারপর চিন্তা করো, আপাতত চিন্তা করো, অফ রাখো। আচ্ছা, তুমি চিন্তা করো যে গ্যাসের চাপ বলতে আসলে কি বুঝায়। আমরা কিন্তু আদর্শ গ্যাসের কণার গতিতত্ত্বে চাপ বুঝাইছি। চাপ হলো গ্যাসগুলো যে কন্টিনিউয়াস দৌড়াদৌড়ি করে না, কন্টিনিউয়াস দৌড়াদৌড়ি করতেছে, উড়াধুরা দৌড়াচ্ছে। দৌড়াইতে গিয়ে তারা প্রতিনিয়ত পাত্রের গায়ে ধাক্কা দিচ্ছে, পাত্রের গায়ে ধাক্কা দিচ্ছে,
কাইন্ড অফ ধরো এই যে একটা বেলুন, এই বেলুনটা কেন ফুলে আছে? এটা তো একটা রাবারের বেলুন, এটা তো চুপসে যাওয়ার কথা, তাই না? ভিতরে গ্যাস না দিলে তো চুপসে যায়। কিন্তু এটা কেন ফুলে আছে? কারণ এখানে অসংখ্য গ্যাসের কণা আছে, অসংখ্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বললেও কম হয়ে যাবে। কারণ তোমরা তো জানো 1 মোল নিলে 6.023 ইন্টু 10⁻23টা হয়ে যায়। এই যে কোটি কোটি গ্যাসের যে কণা আছে, তারা সবাই তো বসে আছে, তারা বসে বসে সবাই হলো মুভি দেখে বা ফেসবুক দেখে, স্ক্রলিং করে নাকি? তারা সবাই শুয়ে আছে, কণাগুলো শুয়ে শুয়ে রিল্যাক্সে রিলস দেখতেছে, কেউ শর্টস দেখতেছে, কেউ টিকটক দেখতেছে, কেউ টিকটক করতেছে, হ্যাঁ, ছাগলামি করতেছে, এরকম নাকি ব্যাপারটা উল্টা? যে এই কণাগুলা কন্টিনিউয়াস দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াইতে যায়, কেউ কারো লগে ধাক্কা খাচ্ছে, এর লগে সবাই দৌড়াচ্ছে, তুমি চিন্তা করো সবাই দৌড়াচ্ছে আর কন্টিনিউয়াস কেউ না কেউ এসে পাত্রের গায়ে দেয়ালের মধ্যে ধাক্কা দিচ্ছে। প্রতিনিয়ত যেহেতু দৌড়াচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে? প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছে, প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছে, প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছে, প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছে, কেউ না কেউ এসে প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছে, কেউ না কেউ এসে প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছে, কেউ না কেউ এসে প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছে। এই যে এইভাবে ধাক্কা খাচ্ছে, এই ধাক্কা খাওয়ার কারণে, হ্যাঁ, এগুলা এটা এদিকে মানে কন্টিনিউয়াস কেউ না কেউ দৌড়াচ্ছে, যেটাকে আমরা ব্রাউনীয় গতি নাম দিছিলাম। হ্যাঁ, এই কন্টিনিউয়াস দৌড়ের উপরই আছে। হ্যাঁ, কোনো একটা কোণার দিকে তুমি তাকাইলে দেখবে যে মিলি সেকেন্ডের মধ্যে এত দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, যায় ধাক্কা খাচ্ছে, যায় ধাক্কা, কেউ না কেউ ধাক্কা খাচ্ছে। এই কারণে বাইরের দিকে এটা ফুলে আছে। এই যে ভিতর থেকে যে চাপটা দেয়া হচ্ছে, একক ক্ষেত্রফলের মধ্যে যে চাপটা দেয়া হচ্ছে, একক ক্ষেত্রফলে যে চাপ দেয়া হচ্ছে, যে ধাক্কাটা, যে বল প্রয়োগ করতেছে, একক ক্ষেত্রফলে যে বল দেয়া হচ্ছে, সেটাকেই আমরা কি বলি? চাপ বলি। একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে সেটাকে চাপ বলি। এখানে অনেকগুলো গ্যাস দিয়ে তুমি বুঝতে পারতেছো, এখানে গ্যাস সংখ্যা কম তো হয়তো বুঝতে পারা হয়তো, তাই আমি ওইটা দেখাইলাম। এখন তুমি চিন্তা করো, আদর্শ গ্যাস বলছে এদের একটা কণার সাথে আরেকটার কোনো কি নেই, আকর্ষণ বিকর্ষণে। ধরো যে মোমেন্টে এই গ্যাসটা এসে এখানে পাত্রের গায়ে ধাক্কা দিল, ও একাই ধাক্কা দিছে, এটার উপর আসলে আর কোনো কিছুই ম্যাটার করে না, আর কোনো কিছুই কি করে না, ম্যাটার করে না। এখানে যে ধাক্কাটা ফিল করলো সেটা ধরো পি। কিন্তু ধরো এ যখন ধাক্কা দিবে, তখন তুমি চিন্তা করো ওর উপর তো বাকিদের একটা আকর্ষণ আছে, এখানে একটা আকর্ষণ আছে, এর একটা আকর্ষণ আছে, তারপরে এর একটা আকর্ষণ আছে, এ আবার একে আকর্ষণ করতেছে, 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 তারপরে ভাই এ আবার একে আকর্ষণ করতেছে। মানে আমি বুঝাইতে চাচ্ছি প্রত্যেকটা কণাই একটা আরেকটাকে কি করতে থাকে, প্রতি মোমেন্টে আকর্ষণ করতেই থাকে, যেটাকে আমরা আন্ত আণবিক আকর্ষণ বলি। এই কণাসমূহের মধ্যে বিকর্ষণ আছে লিখছি কেন, আকর্ষণ বিকর্ষণ কোন একটা কিছু আছে, ঠিক আছে? তো কোনটা আছে? কণাসমূহের মধ্যে অ্যাকচুয়ালি আকর্ষণ আছে। এটাকে কোন ধরনের আকর্ষণ বলি? এটাকে আমরা বলি আ আ আ আ আ আ মানে কি? আন্ত আণবিক আকর্ষণ। আ আ আ আন্ত আণবিক আকর্ষণ। এই যে একটা অণুর সাথে আরেকটা অণুর আকর্ষণ। এখন তুমি বললো এখানে তুমি যে পিটা পাবা, যে চাপটা এই বাস্তব গ্যাস এখানে যে চাপটা দিবে, ধরো এটাকে আমি P1 দিলাম, এটাকে P2 দিলাম, বলো তো কোন চাপটা বেশি হবে? স্বাভাবিকভাবে P1 উইল বি গ্রেটার দেন P2। এখানে যে চাপটা এটা বেশি হবে, কারণ ওকে কেউ আটকায় রাখে নাই, আর ও যখন থাকে সবাই ধরে রাখছে, এই যেও না, টেনে ধরে রাখছে। তাহলে এখানে যে চাপটা দিবে P2 এর ভ্যালু কম হবে, আর P1 এর ভ্যালু কি হবে? বেশি হবে। আবার এখানে যদি আমি আয়তনটা বলি, আয়তনের ক্ষেত্রে বলতো, যদি এখানে আমাদের গ্যাসের আয়তন, এই যে গ্যাসের আয়তন, এটাকে যদি আমি বলি V1, আর ধরো এখানে যে গ্যাসের আয়তন, এটাকে যদি আমি বলি V2, বলতো বলতো কোনটা আমাদের বেশি হবে? আচ্ছা, গ্যাসের আয়তনে, গ্যাসের ক্ষেত্রে এভাবে দেখানোর দরকার নেই, আমরা শুধু পাত্রের আয়তনটা দেখাই। হ্যাঁ, ধরো এই যে পাত্রের আয়তনের মধ্যে আছে না, এখানে কেন চেঞ্জ করছি এটা একটু পরেই বুঝতে পারবা। পাত্রের আয়তন ধরো ভি, এখানে তাহলে আমাদের গ্যাসের আয়তন কি হবে? পাত্রের আয়তন সমান সমান ভি। কিন্তু এখানের গ্যাসের আয়তনটা কি হবে? এখানের গ্যাসের আয়তন কি ভি হবে? না, ভি মাইনাস সামথিং, কিছু একটাকে বাদ দিলে তুমি গ্যাসের আয়তনটা পাবা। আর এখানের ক্ষেত্রে কি?
এটা যদি P1 হয়, এটা যদি P2 হয়, তাহলে P1 ইজ গ্রেটার দেন P2। কারণ P2 যেখানে বাস্তব গ্যাস, এখানে এই কণাকে পিছন থেকে অনেকে টেনে ধরে রাখছে, অনেকেই টেনে ধরে রাখছে। এই জন্য ভালো করে জোশ করে ধরো, তুমি কাউকে মারতে যাচ্ছ, একদম মাইরে দিবা ধরে, হ্যাঁ, তো তোমাকে যদি কেউ না আটকে, তুমি গিয়ে কিন্তু মাইরে দিবা। ধরো এই যে সামনে আছে আবির, হ্যাঁ, সামনে আবির আছে, আবিরকে আমি মেরে দিব। মাঝে মাঝে এরকম যাই, ও মানে কেমিস্ট্রি পেপারে এমন উল্টা পাল্টা বলে, মাঝে মাঝে ইচ্ছা করে যাই মেরে দেই। ইমনরাও মাঝে মাঝে মারতে হয়, কিন্তু হয় কি, রিপন স্যার, রাহুল দাদা পিছন থেকে আমাকে ধরে, এই বুঝাই, যাইস না যাইস না যাইস না, তখন কি আর মারতে পারি মনের মতো? তখন কিন্তু মনের মতো আর মারতে পারি না। এই ঘটনাটাই বাস্তব ঘেঁষের ক্ষেত্রে, মানে কল্পনায়, আদর্শ অবস্থায় কিন্তু আমি ভাবি যে আজকে শেষ, ইমন আর আবির দুইটাই শেষ, কিন্তু বাস্তবে গেলে আর পারি না, কারণ বাস্তবে আমাকে টেনে ধরে রাখতেছে। তাহলে এই দুইটা হলো তাদের মধ্যে প্রবলেম, যে তাদের আয়তন এবং তাদের চাপ দুইটার মধ্যেই প্রবলেম। এখানে হলো চাপ নিয়ে প্রবলেম, আর আগের বার কি ছিল, আয়তন নিয়ে প্রবলেম ছিল। বলো ব্যাপারটা বুঝতে পারছি কিনা, এই দুইটা প্রবলেম বুঝতে পারছি কিনা? তোমরা এত কমেন্ট করতেছো কেন? আই হ্যাঁ, এত কমেন্ট করলে তো আমি এখন খুঁজেই পাবো না তোমাদের প্রবলেম কোথায়। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। না স্যার, সত্যি বুঝতে পারছি, ওকে। তাই আজই ভর্তি হয়েছে নিবেই 4.0-তে। তো মুজাহিদ, এই উল্টা পাল্টা কমেন্ট করিস না। হ্যাঁ, ওরা রিলস শেয়ারও করে, ঠিক আছে। ওকে, ওরা এইচএসসি 26-এর মতো দ্রুত সিলেবাস শেষ করার চিন্তায় আছে। ওকে, ফালতু কমেন্ট দিয়ে ভরাই ফেলছিস। কিছু ফ্রেন্ডদের ধরি দেখে ওরা মাইর খাওয়া দেবে, ট্রু ট্রু ট্রু। ওকে, এবার আসো। এখন দেখো, এখন দেখো, এই যে আমাদের এই দুইটা ঘটনার কারণে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস কি করে না, সেম বিহেভ করে না। তাহলে ওদেরকে যদি আমি এখন সেম বিহেভ করাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, কি করতে হবে বাইরে বলো? তাহলে দেখো, আমার এখন কাজ হলো আমি আদর্শ গ্যাসকে বাস্তব গ্যাসের নেই আচরণ করাবো। আদর্শ গ্যাসকে বাস্তবের ন্যায় আচরণ করানোর শর্ত। আদর্শ গ্যাসকে তুমি এবার বাস্তবের ন্যায় আচরণ করাবা। উল্টা লিখছি, নাউজুবিল্লাহ। হাই হাই হাই, কি হবে, বাস্তবকে তুমি আদর্শ বানাবা। ঠিক আছে, এই যে তোমরা যে বাস্তব স্টুডেন্ট গুলো আছো, এদেরকে আদর্শ স্টুডেন্ট বানাবো, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করানোর শর্ত, বা বাস্তবকে আদর্শের মতো বিহেভ করানোর শর্ত। দেখো, বাস্তব গ্যাসের মধ্যে তাহলে প্রবলেম কি কি, আবার বলো। ধরো আমার এই যে এখানে বাস্তব গ্যাস আছে, এটার মধ্যে প্রবলেম কি কি? দুইটা প্রবলেম। এক নাম্বার প্রবলেম, এখানে যে কণার আয়তনগুলো আছে 5, 6, 7, 8, 9, 10, এখানে যে কণার আয়তনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে আয়তন জনিত একটা প্রবলেম আছে, এবং আরেকটা প্রবলেম হলো এখানে চাপ জনিত একটা প্রবলেম আছে। তো আমি ধরে নিচ্ছি যে এখানে আমার যে পাত্র আছে, পাত্রটা ধরো 1000 মিলিলিটার, বা বলতে পারো 1 লিটার। আর এখানে যে কণা আছে, কণাগুলো আমরা আগেই বলছিলাম যে ধরে নিলাম 10 ml। তো এই 1000-এর মধ্যে 10, 1000 টাকা তোমার কাছে ছিল, 10 টাকা হারাই গেছে, ব্যাপারটা দুঃখজনক, মন খারাপ হবে। তো এখানে একটা ঝামেলা, আয়তনের মধ্যে একটা ঝামেলা আছে। আমি চাচ্ছি এই জিনিসটাকে যাতে নেগলেক্ট করা যায়, একটা বাস্তব গ্যাস যাতে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এই জন্য আমি ওকে কিছুটা একটু মডিফাই করবো। দেখি কিভাবে মডিফাই করলে ও আদর্শের ন্যায় আচরণ করে। তুমি কি করলা, ওরে এরকম একটা বড় পাত্রে নিয়ে গেলা, কণা এখানে আছে 10টা, বড় পাত্রে নিয়ে গেলে কণা হয়ে যাবে কয়টা, 11টা হয়ে যাবে, একটা বোনাস। এরকম হবে? হবে না। এখানে যেহেতু 10টা, এখানেও আমাদের 10টাই থাকবে, 4, 5, 6, 7, 8, 9, 10। আগে যে কয়টা কণা, এখনো সেই কয়টাই কণা। আগে আমাদের পাত্র ছিল 1000 মিলিলিটার বা 1 লিটার। এবার আমাদের পাত্র ধরে নাও
আমি এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। 100 লিটার, 100 লিটার মানে 1000-এর পরে আরো 2টা শূন্য, এত মিলিলিটার। কণার আয়তন কি হয়ে যাবে? এটা যেহেতু 1 থেকে 100 হয়েছে, কণাও কি হয়ে যাবে? 100 গুণ হয়ে যাবে নাকি? না, কণার আয়তন যা ছিল তাই আছে। যেহেতু কণা একটি স্থিতিস্থাপক পদার্থ, তাই কণার আয়তন যা ছিল তাই আছে। এখন তুমি একটু চিন্তা করো, আগে তোমার কাছে ছিল 1000 ml, এখন তোমার কাছে আছে 1,00,000 মিলিলিটার। আগে 1000 থেকে যখন 1, এখানে কিন্তু ফারাকটা অনেক বেশি ছিল। তুমি এটাকে নগণ্য ধরতে পারো নাই, তুমি বলতে পারো নাই যে কণার আয়তন নগণ্য। কিন্তু এখন তুমি দেখতেছো, ব্রো আমার কাছে 1,00,000 টাকা আছে, 10 টাকার আর কি আসে যায়, এবার কিন্তু তুমি নগণ্য ধরতে পারতেছো। তার মানে আয়তনটা আমি ম্যাসিভলি চেঞ্জ করে দিছি। আরেকটা জিনিস চিন্তা করো, আরেকটা প্রবলেম ছিল চাপ রিলেটেড প্রবলেম। আগে এরা একজন আরেকজনের টাইনে দৈরে সিসরে, মানে অবস্থা খারাপ। এই যে টান, কতগুলা টান এদের মধ্যে, হিসাবের বাইরে টান। কিন্তু এখন যদি আমি বলি, এদের মধ্যে কি দূরত্ব অনেক বেড়ে গেছে না? এদের মধ্যে এখানে যদি আমি বলি যে আ আ আ, এটা আছে, অনেক বেশি আছে, কাছাকাছি আছে। কিন্তু এখানে যদি বলি আ আ আ, এইটা কিন্তু অনেক 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 কম। কারণ দূরত্বের সাথে আন্তঃআণবিক আকর্ষণ কমে যায়। তার মানে ডিস্টেন্স ম্যাটার্স। লং ডিস্টেন্স আকর্ষণ টিকবে না। এই যে আন্তঃআণবিক আকর্ষণ অনেক কম, তাই আমরা এটাকেও এবার নগণ্য ধরে ফেলতে পারি। আয়তনের মধ্যে যে কণার আয়তন ছিল এটাকেও নগণ্য ধরতে পারি, আন্তঃআণবিক আকর্ষণ যেটা, এটাকেও নগণ্য ধরতে পারি। তাহলেই কিন্তু দেখা যাচ্ছে একটি বাস্তব গ্যাস আদর্শ এর মতোই আচরণ করলো। আদর্শ যে দুইটাকে নগণ্য ধরছে, আমরা ওই দুইটাকে নগণ্য ধরছি। এখন মজার ব্যাপার হলো, দেখো তুমি তো বললেই এই পাত্রটা এরকম হয়ে যাবে না। এই পাত্রটাকে এরকম করতে হলে দুইটা কাজ করতে হবে। এক, তুমি তাপ দিতে হবে, উচ্চ তাপ। উচ্চ তাপ দিলে দুইটা কাহিনী ঘটবে। উচ্চ তাপ দিলে আয়তন বেড়ে যাবে, সাথে সাথে এরা যে কণাগুলো আছে জোরে জোরে দৌড়াদৌড়ি শুরু করবে। জোরে জোরে যখন তারা দৌড়াবে, তখন কি হবে? তখন ওই যে এমনিই তো দূরত্ব বেশি, তার উপর আসো দৌড়ের উপর, তখন কি আরেকজনের প্রতি টান কাজ করবে, আকর্ষণ কাজ করবে, আরেকজন কণার প্রতি আকর্ষণ তখন কাজ করবে না। সেক্ষেত্রে তাহলে উচ্চ তাপ। এখন ধরো তুমি তাপ দিয়ে কি করছো? চাপ দিয়ে ধরে রাখছো। একদিকে তাপ দিছো, একদিকে চাপ দিয়ে ধরে রাখছো, তাইলে কি হবে? তাইলে তো আবার সব ব্লাস্ট করবে। এজন্য মনে রাখবা, শুধু উচ্চ তাপ দিলেই হয় না, সাথে সাথে এদের যে চাপটা আছে এটাকে নিম্ন চাপে নিয়ে আসতে হয়। তুমি একটু খেয়াল করো, আমরা যে প্রথম অ্যামাগা বক্রটা আঁকছিলাম, এখানে কিন্তু আমি একটা কথা বলছিলাম যে চাপ যত বাড়ে বিচ্যুতি তত বাড়ে। তার মানে চাপ যত কমায় আনা হবে, দেখো যেখানে চাপের মান 0 ছিল, সেইখানে কিন্তু আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস একই পয়েন্টে ছিল। তার মানে চাপ যত কমানো যাবে, 0 তো করবো না, কিন্তু যত কমানো যাবে তত কিন্তু, এই যে দেখো হাইড্রোজেন আর হিলিয়াম কিন্তু তত তারা কোথায় চলে আসে, তত তারা হলো আদর্শ গ্যাসের কাছে চলে আসে। তাহলে এখন যদি আমাদেরকে বলা হয় একটি বাস্তব গ্যাস কিভাবে, কোন কোন শর্তে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, আমরা বলবো উচ্চ তাপ নিম্ন চাপে তারা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। বলো, বুঝতে পারছি কিনা? আই হাই, এই কে মাইর দেখছিস সে? আপনার মায়ের দেখছি এক ছেলেকে দিচ্ছেন, ওর হাত এখনো ফুলা, ভাগ্যিস অনলাইনে পড়ে। হ্যাঁ, প্রচুর মারি, ট্রুলি আমি প্রচুর মারি। অত না, মানে ছাগলামি করে, পড়াশোনা না করলে মায়ের উপর কোনো ঔষধ নেই। ঠিক আছে, আমার তো মানে জীবনে একটা মানে ইচ্ছা যে টেকনোলজি এত আগাই গেল, এত কিছু করে ফেললো, এখন নাকি অনলাইনে অপারেশন পর্যন্ত করানো যায়। আহ, বলছিলাম কি, অনলাইনে যদি মারের ব্যবস্থা থাকতো। এই যে ধরো কথা বলতেছে, ধরো এই কে রুমেল, ধরো আমি এখান থেকে এমনি কান মলে দিলাম, ওই যে রুমেলের কানটা মলে দিল কোন একটা রোবট, খুব ভালো হইতো। ঠিক আছে। আচ্ছা, যদি জুনে পরীক্ষা হয়, কোন মাসের মধ্যে সিলেবাস শেষ করে উত্তম? ডিসেম্বর। ডিসেম্বর কোয়াইট গুড টাইম। ঠিক আছে, ডিসেম্বরের মধ্যে শেষ করলেই তোমার ওকে। নভেম্বরের আগে, হাইস্ট নভেম্বর না রিমিট অত, মানে নভেম্বরের আগে না, নভেম্বর নিতে পারো, নভেম্বর নিতে পারো, তো ডিসেম্বরের আগে শেষ করলেই গুড এনাফ। তোমাদের টেস্ট পরীক্ষা সম্ভবত ডিসেম্বরে বা কোনো কোনো জানুয়ারি ফেব্রুয়ারিতেও নিয়ে যাবে। কারণ সাধারণ স্ট্যান্ডার্ড হলো এইচএসসির 3 মাস আগে নেয়া, তো 3 মাস আগে তো নিবে না, কারণ 3 মাস আগে নিতে গেলে তোমাদেরকে অনেকদিন পড়াইতে হবে। সেক্ষেত্রে ডিসেম্বর বা জানুয়ারিতে
বা জানুয়ারি ফেব্রুয়ারিতে টেস্ট এক্সাম নিয়ে নেবে, ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রি না, অর্গানিক কেমিস্ট্রি বের হয় নাই, বের হবে, একটু দেরি হবে, ঠিক আছে। তৃতীয় অধ্যায়টা বের হয়েছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বের হয়েছে, আর চতুর্থ অধ্যায় কয়েকদিনের মধ্যে বের হবে। ওকে, এখন আসো তাহলে আমরা ব্যাপারখানা বুঝিতে পারিছি। এবার আসো, এই যে আমাদের একটা জিনিস ছিল যে আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ কি ছিল? পিভি ইকুয়ালস টু এনআরটি। বাস্তব গ্যাস তো এটা মানে না, বাস্তব গ্যাস এই সূত্র মানে না। বাস্তব গ্যাসের জন্য এই সূত্রটাকে মডিফাই করতে হয়। এই সূত্রকে মডিফাই করে যেই ইকুয়েশন পাওয়া যায় সেটাকে নাম দেওয়া হয় ভ্যান ডার ওয়াল সমীকরণ। দেখো মডিফাইটা কোথায় কোথায় হবে আমরা দেখছি, ওদের মধ্যে গ্যাঞ্জাম আসলে দুইটা পয়েন্টে, এই যে দুইটা কারণ দুইটা পয়েন্টে, একটা হলো আয়তন আর একটা হলো চাপ নিয়ে গ্যাঞ্জাম। তাহলে আমাকে যদি মডিফাই করতে হয় চাপের মধ্যে আর আয়তনের মধ্যেই করতে হবে। আমরা দেখছি যে আদর্শ গ্যাসের যে আয়তন হয় সেটা, বাস্তব গ্যাসের যে আয়তন হয় সেটা আদর্শ গ্যাসের চাইতে কম, এজন্য ভি মাইনাস এনবি কিছুটা কমে গেল। এবং আমরা দেখছি আমাদের এই বাস্তব গ্যাসের যে পি পাওয়া যায়, যে চাপ পাওয়া যায়, সেটা কিন্তু অরিজিনাল চাপ হয় না, কারণ এর মধ্যে অনেক অপচয় আছে। তো যেটা অপচয় হয় সেটা আমরা যোগ করে দিব। কত যোগ করব? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইকুয়াল টু এনআরটি। বাকি সব কিছু ঠিক আছে। তাহলে দেখো ভি থেকে বিয়োগ করব, পি থেকে যোগ করবো, এটা প্রমাণ করা যায়, কিন্তু তোমাদের লেভেলের প্রমাণ প্রয়োজন নেই, বিশাল প্রমাণ আছে। হ্যাঁ, কেউ যদি সেলফ ইন্টারেস্টেড হও অনলাইন থেকে দেখে নিতে পারো, বা হায়ার লেভেলের বইতে আছে, তোমাদের বইতে মেবি নাই, কোনো বইতে মেবি দেয় নাই, হায়ার লেভেলের বইতে তোমরা এই প্রমাণটা পাবা, খুব মজার একটা প্রমাণ। যাই হোক, এখন তাহলে দেখো এই যে আয়তনকে থেকে কিছু একটা বাদ দিলাম আর পি থেকে কিছু একটা যোগ করে দিলাম। কি বাদ দিছি? এখানে এন কিন্তু মূল সংখ্যা, এখানে এন মূল সংখ্যা, এখানে ভি আয়তন। পরিচিত রাশি আসছে দুইটা, একটা এ আর একটা হলো বি। এ কি আর বি কি? দেখো বি হলো ভি কে মানে ভলিউমকে সংশোধন করছে, তার মানে এটাকে বলা হয় আয়তন সংশোধন গুণাঙ্ক, যেহেতু আয়তন সংশোধন করছে। আর এ কি করছে? চাপকে সংশোধন করছে, এটাকে বলা হয় চাপ সংশোধন গুণাঙ্ক। ঠিক আছে, যদি কখনো ভ্যান ডার ওয়াল সমীকরণ দিয়ে ম্যাথ আসে, আমি ম্যাথ তোমাদের জন্য যদিও রাখি নাই, কিন্তু লাগেও না, তোমরা মেন বইতে ম্যাথ দেখলে দেখবা সব দিয়ে দেয়, এর মান বি এর মান সবই দিয়ে দেয়, তোমাকে আরেকটা মান জাস্ট বের করতে বলে। হ্যাঁ, একটা ম্যাথ দেখলেই বুঝে, একদম সোজা, কোনো রূপান্তর নাই, কিচ্ছু নেই, শুধু ইকুয়েশনটা পারলেই একটা গাধাও পারবে ম্যাথ করতে। এখন আসুন আমাদের যেটা আসবে এমসিকিউর জন্য, যেটা ইম্পর্টেন্ট, এ এর একক কি এবং আরেকটা হলো বি এর একক কি, এ এর একক এবং বি এর একক। আমি একটা করে দেই, তোমরা আরেকটা কইরো। আমি কোনটা করে দিব? আমি হলো বি এর একটা বের করে দিই। দেখো একক বের করার নিয়ম কি? একক বের করার নিয়ম হলো তোমাকে আগে দেখতে হবে বিটা কোথায় আছে। বিটা যে এখানে আছে, ভি থেকে বাদ দেওয়া হয়েছে। মনে রাখবা, তুমি যদি ভি থেকে কাউকে যোগ করতে হয় বা কাউকে বিয়োগ করতে হয়, যোগ বিয়োগ যাই করতে হয়, যাকে করবা ও কিন্তু এ যেমন রাশি সেম টাইপের রাশি হইতে হবে। তুমি কিন্তু ভি থেকে ওই পি কে যোগ বিয়োগ করতে পারবা না। ভি থেকে পি কে কিভাবে যোগ করবা? ভলিউম থেকে কি চাপ যোগ বিয়োগ করা যায়? ভলিউম থেকে তো চাপকে যোগ বিয়োগ করা যায় না। তাহলে ভলিউম থেকে যোগ বিয়োগ করতে হলে ভলিউমকেই করতে হয়, কিন্তু গুণ করার ক্ষেত্রে আবার ঝামেলা নাই, পি এর সাথে ভি কে গুণ করাই যায়, কোনো সমস্যা নেই, কিন্তু পি এর সাথে ভি কে গুণ করা গেলেও যোগ বা বিয়োগ করা যায় না। এই কথা সামারি হলো, তোমার এই যে ভি এর একক যদি লিটার হয়, ওর থেকে যাকে বাদ দিবা তার এককও কি? এই এন বি এর এককও কিন্তু লিটার হবে। এন বি এর একক কি হবে? এন বি এর একক কিন্তু লিটার হবে। তাহলে তুমি আমাকে বলো আমার বি এর একক কি? আমার বি এর একক হলো, এন এর এককটা যদি আমি ওই পাশে নিয়ে যাই, এন এর এককটা হলো পার মোল হয়ে যাবে। তাহলে বি এর একক হলো লিটার পার মোল, লিটার পার মোল, লিটার পার মোল। এবার তোমরা এর একক বের করো, দেখি এর একক বের করো।
তোমরা বলবো ভাইয়া সহজটা করে দিয়ে আমাদেরকে কঠিনটা দিচ্ছে। সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 তোমাদেরকে মেবি রাহুল দাদার যেটা দেওয়া হয়েছিল ওইটা ছিল কম্প্যাক্ট ক্লাস। হ্যাঁ, ওইটা হলো রিস্টার্ট ব্যাচের জন্য অল্প লেকচারে শেষ করা হয়েছে, ওইটা দেওয়া হয়েছে। আর আমার হলো একাডেমিক লেকচারটা দেওয়া হয়েছে। সো তোমরা একাডেমিকটা দেখো। আমারটা দেখতে গেলে শুধু একটা প্রবলেম পাবা, 3 নাম্বার লেকচার না, যেন 4 নাম্বার লেকচারটা নাই। তো ওইটা না থাকলেও প্রবলেম নাই, মানে ওইটার মধ্যে আমি জাস্ট টাইট্রেশন কিভাবে করতে হয় ওইটা দেখাইছি, কিন্তু টাইট্রেশনের অ্যাকচুয়াল ম্যাথটা সব ওই তারপরের লেকচারেই আছে। সো ওই লেকচারটা খুব একটা প্রবলেম হবে না, ঠিক আছে, দেখতে পারো। এই বলো, বিয়ের একক বের করে দাও, নাহলে পিঠের চামড়া গরুকে খাওয়াই দিব তুলে। এখন বলো, কিরে কেউ করিস নাই? এই গরুর দল, একটা ছাগলকে যদি, ছাগল না একটা কলা গাছকে যদি আমি এতক্ষণ কথা বলে এটা করাই দাম, একটা কলা গাছও করতে পারতো। দেখ, তুই ভি থেকে যাকে বাদ দিছিস এনবি, সেটা তো এনবি এর একক লিটার হইতে হবে, যেহেতু ভি এর একক লিটার। তাহলে পি এর সাথে তুমি যাকে যোগ করবা এই পুরাটার একক কি হইতে হবে? এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এই পুরাটার একক হইতে হবে এটিএম। চাপের একক যেহেতু আমাদের এটিএম, এটার এককও কি হইতে হবে? এটিএম হইতে হবে, ঠিক আছে। তো এটিএম যদি হয়, আমি এবার এ কে রেখে বাকি সব ওই পাশে পাঠাই দিই। দেখো ওই পাশে যখন আমি পাঠাই দিব, ভি এর একক কি? ভি এর একক হলো লিটার, তাহলে লিটার স্কোয়ার এ পাশে গুণ হয়ে যাবে। এন এর একক কি? মোল, কিন্তু এন তো এখানে নিচে চলে আসবে, নিচে চলে আসলে মোল ইনভার্স টু, তাহলে এটিএম লিটার স্কোয়ার মোল ইনভার্স টু। ঠিক আছে, তোমরা, আমি তো লিটার এটিএম সিস্টেমে দেখাইছি, তোমরা এটাকে এসআই পদ্ধতিতে বের করবা বাসায়, ঠিক আছে, এসআই পদ্ধতিতে বের করবা। ও, অনেক আগে দিয়ে রাখছিলি, তো দে, বগা খা, বগা খাও ভালো। এটিএম লিটার স্কোয়ার, তোর তো সেরা, আরে পাইরে গেছিস। হ্যাঁ, প্যাসকেলে বের করতে পারো, ওইটাও মাঝে মাঝে আসে। এখন এটা আমি বের করে কেন শিখেছি, এর কারণ হলো, এর কারণ হলো পরীক্ষার হলে যখন জিজ্ঞেস করবে, অনেকে মুখস্থ করে গাছে বাঁধা সবুজ, গাছে বাঁধা সবুজ, গাছে বাঁধা সবুজ, এগুলা মনে থাকবে? একক, আমি আমি জানি না, আমি জীবনও এটা মুখস্থ করতে পারবো কিনা, আমি জীবনও এটা মুখস্থ করতে পারবো না। ঠিক আছে, আমার এমসিকিউতে আসলো, আমি এইভাবে চিন্তা করে অ্যান্সার বের করে তারপর দাগাই। এটা হইতে পারে অনেকের হয়তো ভালো মুখস্থ, অনেকে এরকমও আছে যে ধরো 500 এমসিকিউ মুখস্থ করে এসে স্লাইডে পড়াই দিয়ে চলে যাচ্ছে, মুখস্থ অ্যান্সার মিলাই দিচ্ছে। ঠিক আছে, আমি পারি না ভাই, আমার স্লাইডে দেখবে কিচ্ছু লিখা নাই। হ্যাঁ, আমি ফার্স্ট পেপারের ক্লাসও বলছি, আজকেও বলতেছি, স্লাইডে লিখে রাখা আমার পছন্দ না। আমি ভুলে যেতে পারি, কিন্তু আমি যে ভুলে গেলে আমি কিভাবে জেনারেট করি, এটা আমি আমার স্টুডেন্টদেরকে শিখাইতে চাই, যাতে সায়েন্স মুখস্থের বিষয় না, তুমি যা শিখবা তা আবার জেনারেট করতে পারবা বুঝলে। ঠিক আছে, যেমন দেখো এখানে এটা, তারপরে এই যে
এটা মুখস্থ করে মানুষ, উচ্চতাপ নিম্নচাপ, উচ্চতাপ নিম্ন, উচ্চতাপ নিম্নচাপ, উচ্চতাপ নিম্ন, কতক্ষণ পর এটা পড়তে পড়তে হয়ে যায় উচ্চচাপ নিম্নতাপ, উচ্চতাপ নিম্নচাপ, উচ্চতাপ নিম্নচাপ। মুখস্থ করলে কিন্তু কোথায় উচ্চ আর কোথায় নিম্ন তুমি ভুলে যাবা। এই কারণে এগুলো মুখস্থ করতে হয় না, এগুলো বুঝতে হয়। ঠিক আছে, তাহলে এবার আসো আমরা আমাদের আদর্শ গ্যাস বাস্তব গ্যাস থেকে বেরোয় আসি। একটা ছোট্ট জিনিস পড়াই আজকের ক্লাসটা আমরা শেষ করে দিব। বলছি না আজকে ছোট ক্লাস, মাত্র 1 ঘন্টার ক্লাস। দেখো, আদর্শ গ্যাস বাস্তব গ্যাস, এখানে আমরা বুঝলাম যা যা আছে আমরা পড়লাম। তোমরা ভ্যান্ডার ওয়াল সমীকরণ দিয়ে ম্যাথ চাইলে করতে পারো, বইতে 2-3টা ম্যাথ দেয়া আছে, খুব বেশি না, এনাফ, ওই একটা করলেই হবে, 2-3টাও লাগবে না। এখন আমরা পড়বো গ্যাস সিলিন্ডারকরণ। গ্যাসকে কিভাবে আসলে সিলিন্ডারে ঢুকানো হয়। দেখো, গ্যাস সিলিন্ডারকরণ বিশাল টপিক, ওইখানে মানে বিশাল টপিক বলতে বইতে অনেক কিছু দেয়া আছে, তোমরা ওই জিনিসগুলো একবার রিডিং পড়বা। কি কি রিডিং পড়বা, তোমরা দেখবা যে ওইখানে এলপিজি কাকে বলে, তারপরে সিএনজি কাকে বলে। এলপিজি হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি কোথায় ব্যবহৃত হয়, আমরা বাসা বাড়িতে যেটা ব্যবহার করি ওইটা হলো এলপিজি গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি কিন্তু স্বাভাবিকভাবে অনেক সেফ। কেন, এলপিজি সিলিন্ডারের মধ্যে চাপ খুব কম থাকে, মাত্র 2 থেকে 3 এটিএম চাপ থাকে এলপিজি সিলিন্ডারের মধ্যে। আর সিএনজি যেটা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড মানে এটাকে চাপ দিয়ে কম্প্রেস করে, ন্যাচারাল গ্যাস মানে মিথেনকে চাপ দিয়ে ওইখানে রাখা হয়েছে। তো সিএনজির মধ্যে চাপ অনেক বেশি থাকে, মেবি 70 থেকে 80 এটিএম। আর ওই জায়গায় আমাদের বাসার সিলিন্ডারগুলো মাত্র 2 থেকে 3 এটিএম বা 5 এটিএম পর্যন্ত চাপ হয়ে থাকে, খুব বেশি চাপ কিন্তু এটা না সিএনজির তুলনায়। তো সিএনজি ওই হিসেবে বেশি রিস্কি, বাসার সিলিন্ডার কম রিস্কি। একটা জিনিস মনে রাখবে, বাসার সিলিন্ডার কোনো ব্লাস্ট করে না। হ্যাঁ, মানুষ বলে না যে সিলিন্ডার ব্লাস্ট, সিলিন্ডার আসলে ব্লাস্ট করে না। হয় কি, সিলিন্ডারের যে মুখাটা আছে না, এখানে গ্যাস লিকেজ হইতে পারে, এখানে একটা রাবারের ছোট ব্যান্ড আছে, হ্যাঁ, রাবার প্যাড আছে, ওই রাবার দিয়ে আসলে এটা চেপে লেগে থাকে। ওইটা যদি কোনো কারণে লিক করে তাহলে হলো এখান থেকে গ্যাস বের হইতে থাকবে। কারণ গ্যাস বের হইতে থেকে কি হবে, তুমি যদি এখানে কোনো স্পার্ক দাও, তুমি যদি আগুন জ্বালাও, ধিপ করে হলো পুরো সিলিন্ডার সহ আগুন ধরে যাবে। যেহেতু এখানে গ্যাস বের হইতেই আছে, আগুন দ্রুত অনেক জায়গায় ছড়াই যাবে। হ্যাঁ, আবার এমন হয় ধরো তোমার পুরো বাসা গ্যাসে ভর্তি হয়ে আছে, তুমি খেয়ালই করো নাই, তুমি গিয়ে স্পার্ক করলা, ধাপ, আগুন ধরে যাবে। এই জন্য গ্যাসের সিলিন্ডারে কিন্তু তোমরা জানো কিনা যে আমাদের যে গ্যাস, রান্নার যে গ্যাস, এটা নিজের কোনো গন্ধ নাই। তাহলে ভাই আপনি কি বলেন, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরো, দুর্গন্ধ। আচ্ছা, দুর্গন্ধের জন্য এখানে হলো মার্কেপটন মনে হয়, হ্যাঁ, যৌগটার নাম যদি আমি ভুল না করি, মার্কেপটন মিশাই দেওয়া হয়। ওইগুলো মিশাইলে কি হয়, এগুলো সালফারের অল্প কিছু যৌগ মিশাই দেওয়া হয়, মিশাই দিলে ওই দুর্গন্ধটা অ্যাড করে দিছে, যাতে লিকেজ হইলে গন্ধ শুনে বুঝতে পারো যে হ্যাঁ গ্যাস লিকেজ হয়েছে, সাবধানে কাজ করতে হবে। ঠিক আছে, কখনো যদি এরকম গন্ধ পাও তাহলে কি করবো, সবার আগে ভুলেও লাইট ফ্যান জ্বালানো যাবে না। লাইট ফ্যান জ্বালালে কি হবে, তুমি যখন সুইচটা দাও এখানে স্পার্ক হয়, যদি গ্যাস পুরা বাসা ভরে থাকে তাহলে ওই স্পার্ক থেকে আগুন ধরে যাবে। তাহলে যদি কখনো তুমি ঘরের মধ্যে পা দিয়ে বা রুমে পা দিয়ে বুঝতে পারো যে এখানে গ্যাস লিকেজ হয়েছে, প্রথম কাজ, কোনো কিছু জ্বালানো যাবে না, মানে কারেন্টের সুইচে হাত দেওয়া যাবে না। হাত না দিয়ে কি করবা, ঘরের যত দরজা জানলা আছে সবার আগে খুলে দিবা। খুলে দিয়ে তোমাকে গ্যাস সিলিন্ডারের গোড়ায় যাইতে হবে, গোড়ায় গিয়ে গ্যাস সিলিন্ডারের মধ্যে যেই এই একটা সুইচ থেকে বন্ধ করে দেয়, এটা বন্ধ করে দিতে হবে, অনেকক্ষণ রেখে দিতে হবে, গ্যাস সব জানলা দিয়ে বের হয়ে যাবে, তারপর তুমি মোটামুটি সেফ। ঠিক আছে, আর যদি কখনো গ্যাসের সিলিন্ডারের মুখে আগুন লেগে যায়, সেক্ষেত্রে হলো বালতি দিয়ে এমনভাবে চেপে ধরতে হবে যাতে ভিতরে গ্যাসটা হলো আগুনটা কি না পায়, বাইরের অক্সিজেন না পায়। অক্সিজেন না পেলে গ্যাস আগুন অটোমেটিক নিভে যাবে। আর আউট অফ কন্ট্রোল হয়ে তো আল্লাহ না করুক, সেটা আমাদের জন্য খারাপ, অনেক বাজে সিচুয়েশন ক্রিয়েট করবে। যাই হোক, আমরা আমাদের গ্যাস কিভাবে সিলিন্ডার করে সেটাই আসি। গ্যাস তুমি যদি সিলিন্ডারে ঢুকাইতে হয়, তোমাকে 2টা জিনিস জানা লাগবে। একটা হলো ক্রিটিক্যাল টেম্পারেচার, অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ লিখছি, ক্রিটিক্যাল টেম্পারেচার বা বাংলায় এটাকে বলা হয় সংকট তাপমাত্রা। এবং আরেকটা হলো ক্রিটিক্যাল প্রেসার। আচ্ছা, ক্রিটিক্যাল টেম্পারেচার কি আর ক্রিটিক্যাল প্রেসার কি, একটা বুঝলেই হবে। ক্রিটিক্যাল টেম্পারেচার কি, ধরো তোমার কাছে এক বালতি গ্যাস আছে, মানে এক বালতি না, এক বক্স গ্যাস আছে, এই যে একটা পাত্রের মধ্যে অনেকগুলো গ্যাস আছে। তুমি চাচ্ছ এই গ্যাসটাকে কি করবা, এটাকে তরল করবা। তরল করার উপায় কি, তরল করার উপায় হলো তুমি এটাকে চাপ দিয়ে কম জায়গার মধ্যে নিয়ে আসো,
তাহলে এটা তরল হয়ে যাবে। কনসেপ্ট ইজ অ্যাবসলিউটলি রং। মনে রাখবা প্রত্যেক গ্যাসের এমন একটা তাপমাত্রা আছে, প্রত্যেক গ্যাসের জন্য এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রার উপরে দুনিয়ার সব চাপ দিলেও গ্যাস তরল হবে না। এই কথার মানে কি? কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপ যদি আমি ভুল না করি 32.4 মেবি, তোমরা একটু খেয়াল করো। কার্বন ডাইঅক্সাইড আমি ধরে নিলাম, আমি সত্য বলছি, 32.4 ডিগ্রি সেলসিয়াস। এই তথ্যের মানে কি জানো? তুমি যদি কার্বন ডাইঅক্সাইডের টেম্পারেচার 33 ডিগ্রি সেলসিয়াসে রাখো আর দুনিয়ার সব কিছু দিয়েও কার্বন ডাইঅক্সাইডকে চাপ দাও, সে জীবনে তরল হবে না। তার মানে টেম্পারেচারকে 32.4 চাইতে কমাইতে হবে। 32.4 হইলেও হবে, কিন্তু তার চাইতে কমাইতে হবে। 32.12 হইলেও হবে, 4 হইলেও হবে। এবার তুমি চাপ দিলেই সে কি হয়ে যাবে? সে তরলে পরিণত হয়ে যাবে। এখন কার্বন ডাইঅক্সাইড ভালো গ্যাস, হ্যাঁ ভালো ছেলে, ওর সংকট তাপমাত্রা ভালো 32.4। কিন্তু আমাদের যে হাইড্রোজেন, আমাদের যে হিলিয়াম, এদের কোনোটার সংকট তাপমাত্রা -70, কোনোটার সংকট তাপমাত্রা -260। সংকট তাপমাত্রা বুঝতেছো? -70, -180, এরকম এক একটা সংকট তাপমাত্রা আছে। -180, -70, -260, 273-এর চাইতে আবার কম হবে না সংকট তাপমাত্রা, এটা মাথায় রেখো। সবাই 273-এর আগে তরল হয়ে যাবে। তো -260 ধরো সর্বোচ্চ হইতে পারে। এখন কথা হলো এক একজনের এগুলো হলো সংকট তাপমাত্রা বিভিন্ন গ্যাসের। তোমরা একটু মুখস্থ করো, আমার ওই যে আমি মুখস্থ আমার থাকে না, ভুলে গেছি। একইভাবে ক্রিটিক্যাল প্রেসার বা সংকট চাপ কি? সংকট চাপ হলো, তুমি হয়তো ভাবতেছো যে কোনো একটা গ্যাসকে আমি যদি ঠান্ডা করি তাহলে গ্যাসটা মনে হয় তরল হয়ে যাবে। অ্যাবসলিউটলি রং। তুমি ধরো গ্যাসের মধ্যে শুধু ঠান্ডাই করে গেছো, চাপ বাড়াও নাই, জীবনে ওই গ্যাসটা তরল হবে না। তার মানে একটা প্রেসার আছে, যার চাইতে বেশি প্রেসার দিলে, গ্যাসটা তরল হবে। ওর চাইতে কম প্রেসার দিলে সারা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গায় নিল, ওই গ্যাস কোনোদিন তরল হবে না। বুঝতে পারছি কি? তাহলে ক্রিটিক্যাল প্রেসার হইল যার চাইতে কম চাপে, এইসব আবার খাতায় লিখে দিয়ে আইসো না, দুনিয়ার সব চাপ দিলেও, দুনিয়ার সবচেয়ে বেশি ঠান্ডা করলেও তরল হবে না। ঠিক আছে? এইসব হাতের লেখা বোঝা লাগবে না, ঠিক আছে? এগুলা লিখবা না, এগুলা বোঝানোর জন্য বলতে। তার মানে একটা প্রেসার আছে যার চাইতে বেশি চাপ দিতে হবে, তাহলেই তুমি একটা ঠান্ডা করলেই সেটা কি হয়ে যাবে? তরল হয়ে যাবে। সংকট তাপমাত্রা, সংকট চাপ। সংকট চাপ নিয়ে আমাদের আলোচনা নাই, আমাদের আলোচনাটা হলো সংকট তাপমাত্রা নিয়ে। আসো একটু বসে বসে আলোচনা করি, ঠিক আছে? এই টপিকটা আমার বসে পড়তে জানি ভালো লাগে, অফলাইনেও বসেই পড়াই। আমাদের ধরো এই একটা গ্যাস, এই গ্যাসটার সংকট তাপমাত্রা টিসি ইকুয়ালস টু -180 ধরে নাও। এটা একটা এ নামের গ্যাস, তার সংকট তাপমাত্রা হলো -180। এখন তুমি এই কথার মানে কি? তুমি যদি -180 থেকে ওকে ঠান্ডা করতে পারো, মানে -181, 82, 83 বা -180-তে যদি তুমি ওকে নিতে পারো, তারপর ওকে একটা চাপ দিলে ও তরল হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেটা 32, সেটা খুব ইজি ঠান্ডা, মানে 32, আমাদের দেশেও রাতের বেলাও 32-এর নিচে নেমে আসে। ওই টাইমে চাপ দিলে কার্বন ডাইঅক্সাইড তরল হয়ে যাবে। কিন্তু এটা তো -180। আমরা যে ফ্রিজ ইউজ করি, ফ্রিজের মধ্যে টেম্পারেচার থাকে -5 বা সর্বোচ্চ -10। আমরা যদি অনেক ভালো ভালো মেশিনও ইউজ করি, -10-20-এর চাইতে ঠান্ডা করা খুবই 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 টাফ, অনেক টাকা খরচ হবে। তুমি এই গ্যাসটাকে এখন তরল করতে -180-তে কেমনে যাবে? এত টাকা খরচ করে তুমি গ্যাসটা তরল করে তুমি কিভাবে বেচবা? স্বর্ণের চাইতে দাম বেশি হয়ে যাবে। তাহলে ভাই গ্যাসকে তরল করে কিভাবে? ফ্রিজে রেখে তো তরল করা যাচ্ছে না, এসি দিয়েও তো ঠান্ডা করা যাচ্ছে না এর চাইতে বেশি। আমরা এসি ইউজ করে এত টাকা দিয়ে এসি কিনে মাত্র 16 ডিগ্রিতে নামাইতে পারি, এর নিচে নামাইতে পারে না এসি। তাহলে তুমি ভাবো যে আমাদের এখানে কি অবস্থা, -180-তে আমরা কিভাবে যাব? -180-তে যাওয়ার জন্য দেখো একটা খুব সুন্দর পদ্ধতি আছে, আমি পদ্ধতিটা একটু আঁকি।
হুম, পদ্ধতিটা কি? পদ্ধতিটা হইলো আমরা এই যে একটা সিলিন্ডার আঁকি, প্রথমে সিলিন্ডার নেই, সিলিন্ডার তো দেখতেই মনের মতো বাঁকা হইতেছে। ওকে, সিলিন্ডার ফুটে থাকা যাবে না, সিলিন্ডার ফুটে থাকলে গ্যাস বের হয়ে যাবে। এই যে ধর সিলিন্ডার, হ্যাঁ যেমন হয়েছে মেনে নে। সিলিন্ডারের উপর কি থাকে, তোরা ফিজিক্সে পড়ছিস, এন একটা পিস্টন থাকে। সিলিন্ডারের উপর কি আছে? একটি পিস্টন রয়েছে। পিস্টন কি করতে পারে? উপরে নিচে উঠানামা করতে পারে, যেটা হলো আমাদের পিস্টন। এখন একটু চিন্তা করো, এখানে কি হবে? এখানে কি হবে একটু দেখো, সবার সামনে তাকাও। আমরা এখানে গ্যাসটাকে রাখলাম, আমাদের টার্গেট হলো আমরা -180-তে যাব। তোমরা ফিজিক্সে তাপ গতিবিদ্যা নামের মেবি সেকেন্ড পেপার একটা অধ্যায় আছে, ওখানে তোমরা সমষ্ণ প্রক্রিয়া আর হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া নামে দুইটা প্রক্রিয়া পড়বা। আসো, না পড়লেও সমস্যা নাই, আমি সহজভাবে বলার চেষ্টা করি, দেখবা বুঝো। আমি এই গ্যাসটাকে আস্তে 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 সংকুচিত করবো। সংকুচিত করা মানে আমি পিস্টনটাকে এইখানে নামায় আনবো। পিস্টনটাকে ধরো আমি এখানে নামায় আনছি। পিস্টনকে যখন আমি এখানে নামায় আনবো উপর থেকে এখানে, আচ্ছা আমি আরেকটা চিত্র আঁকি তাইলে বেটার হবে। এই 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 না, চিত্র আমাকে দিয়ে আঁকাবেই। আমি চিত্র আঁকাই খুবই দুর্বল। এই যে আরেকটা ফিগার এখান দিয়ে আঁকি। ওকে, আমি কি করলাম যে এখানে চাপ দিয়ে আমি ধীরে ধীরে চাপ দিলাম, চাপ দিয়ে এটাকে কি করলাম, এইভাবে সংকুচিত করে ফেললাম। এই গ্যাসটাকেই আমি এখান থেকে এখানে এনে সংকুচিত করে ফেললাম, পিস্টনটাকে আমি নিচে নামায় নিয়ে আসলাম। এই প্রসেসটা আমি কিভাবে করছি? এই প্রসেসটা আমি অনেক স্লো করছি। স্লো, সিলিন্ডার আছে, আস্তে 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 চাপ দিয়ে সংকুচিত করলাম। যখন স্লোভাবে আমি এই কাজটা করব, তখন ধরো এইখানে যদি টেম্পারেচার থাকে 25°C, এখানে আইসো টেম্পারেচার হবে 25°C। এই যে টেম্পারেচার সেম আছে, ভিতরে তাপমাত্রাটা সেম আছে, এই প্রসেসটাকে বলা হয় সমষ্ণ প্রসেস। সমষ্ণ মানে তাপমাত্রা সেম, সম উষ্ণতা, এখানেও 25 এখানেও 25। এই প্রসেসটা কেমন? স্লো প্রসেস। এরপর আমি হুট করে আমি আয়তনটা বাড়াই ফেলবো। হুট করে আমি কি করব? আয়তনটাকে বৃদ্ধি করে ফেলবো। ধরো আমি যে ব্যাক অবস্থা আছে, এখান থেকে এখানে আমি খুবই ফাস্ট আমি এখান থেকে আবার এখানে আসব। দেখো, এখান থেকে যখন আমি এখানে হুট করে নিয়ে আসব, তখন এটাকে বলা হবে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। এখন রুদ্ধ তাপীয় মানে কি? রুদ্ধ মানে আটকানো, রুদ্ধ মানে আটকানো, বন্ধ। রুদ্ধ তাপীয় মানে এইখানে বাহিরের সিস্টেমের সাথে কোনো তাপের আদান প্রদান হয়নি। বাহিরের সিস্টেমের সাথে কি হয় না? কোনো তাপের আদান প্রদান হয় না, মানে বাইরে থেকে তাপ এখানে ঢুকেও নাই, এখান থেকে তাপ বাইরে যায়ও নাই। কিন্তু আয়তন হঠাৎ করে বেড়ে গেছে। আয়তন যদি কারো বাড়াতে হয়, তোমরা জানো যে কাজ করতে হয়, কাজ করতে হয়। আমি কথা হলো, এই কাজ যদি বাইরে থেকে এনার্জি না ঢুকে, তাহলে এই কাজটা করলো কি? এনার্জি তো ঢুকে নাই, তাপ তো ঢুকে নাই। তখন বলা হয়েছে যে আচ্ছা ভাইয়া, এখানে যে গ্যাস কণাগুলো আছে, এই যে খুবই ফাস্ট আপনি যখন এটাকে সরাইছেন, তখন হলো অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে কাজ হয়েছে। কোন শক্তির মাধ্যমে? অভ্যন্তরীণ অভ্যন্তরীণ অভ্যন্তরীণ
শক্তির খরচ করে এইখানে রুদ্ধতাপীয় প্রসেসে কাজটা হয়েছে। অভ্যন্তরীণ শক্তি খরচ করে যখন কাজটা হয়েছে তখন কিন্তু হঠাৎ করে আয়তনটা কমে গিয়েছে, হঠাৎ করে তাপমাত্রাটা কমে গিয়েছে। বুঝি নাই কি বলেছেন দেখো বুঝার জন্য এবার একটা বাস্তব উদাহরণ দিই। বাস্তব উদাহরণটা হলো, তোমরা বডি স্প্রে দেখছো না? গতকালকের ক্লাস আমার রুমে ছিল একটা, আজকে নাই। বডি স্প্রেতে কি হয়, বডি স্প্রের বোতলের ভিতরে, এই যে একটা বডি স্প্রে, এটার বোতলের ভিতরে কি আছে, অনেক চাপে আমাদের গ্যাসগুলো আছে। তো এখান দিয়ে একটা চিকন নজেল থাকে, যেটাকে আমরা চাপ দিলে ফুস করে গ্যাসগুলো এইভাবে বের হয়ে আসে। দেখো অল্প একটু গ্যাস হঠাৎ করে বের হয়ে অনেক প্রসারিত হয়ে গেল না? চিকন নালী দিয়ে এসে হঠাৎ প্রসারিত হয়ে গেছে। হঠাৎ কোনো প্রসেস, এই যে ভেরি ফার্স্ট হঠাৎ কোনো প্রসেস হলে এটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রসেস। এই যে হঠাৎ করে গ্যাসটা বড় হয়ে গেল, আয়তন বৃদ্ধি পাইলো, এখানে যেরকম হঠাৎ করে আয়তন বৃদ্ধি পাইলো, রিভার্স প্রসেস দেখো, রিভার্স প্রসেস যদি হঠাৎ করে হয়, আয়তন যে বৃদ্ধি পাইলো, এই বৃদ্ধি পাওয়ার কারণে বডি স্প্রেটা কেমন হয়ে গেছিল, ঠান্ডা হয়ে গেছিল। কেন? কারণ বডি স্প্রে বাইরে থেকে তাপ নেয়ও নাই, প্রথমে দেয়ও নাই, সে অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে নিজেকে নিজে বড় করে ফেলছিল, এই কারণে সে ঠান্ডা হয়ে গেছে। বডি স্প্রে হাতে মাইরেও দেখবে যে প্রচন্ড ঠান্ডা হয়ে যায়, কারণ এখানে রুদ্ধতাপীয় প্রসেস হয়। এটা আরেকটা সুন্দর উদাহরণ আছে। তোমরা কেন গ্যাস লাইট ফাটাইছো, যে গ্যাস লাইটের কথা বলছি না, 10 টাকার গ্যাস লাইট, কেউ যদি ফাটাও, এটাকে যখন ফাটাবা, বুম করে যখন হঠাৎ করে এদ্দুর আয়তন যখন এত বড় জায়গাতে চলে আসবে, তোমরা হাত দিয়ে ধরলে দেখবে ওই গ্যাস লাইটটা প্রচন্ড রূপে ঠান্ডা হয়ে গেছে। প্রচন্ড রূপে ঠান্ডা হয়েছে। কেন ঠান্ডা হয়েছে? কারণ রুদ্ধতাপীয় প্রসেস হঠাৎ করে প্রসারণ হইতে হইলে ওইখানে ঠান্ডা হয়ে যাইতে হবে, ঠান্ডা হয়ে গেছে। এখন যখন আমরা তাহলে এটা বুঝলাম, হঠাৎ করে কারো আয়তন যদি বাড়ানো হয় সে ঠান্ডা হয়ে যায়, তাহলে তুমি যখন এবার 25 থেকে থাম করে আয়তনটাকে বাড়াই ফেললা, হঠাৎ আয়তন বেড়ে গেল, 25 থেকে হঠাৎ আয়তন বেড়ে গেল, তখন কিন্তু এখানে টেম্পারেচারের 25 হবে না, এখানে টেম্পারেচার কমে ধরো 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। এবার আবার তুমি 10 ডিগ্রি সেলসিয়াসকে চেপে ঠান্ডা করবা, সমষ্ণ প্রক্রিয়াতে স্লোলি ঠান্ডা করবা। 10 ডিগ্রি সেলসিয়াস তো সমষ্ণ প্রক্রিয়া, মানে তাপমাত্রা চেঞ্জ হবে না, স্লোলি করছো, আস্তে 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 করছো, এটা এখানে 10 ডিগ্রিতে আসবে। আবার হঠাৎ করে বড় করে ফেলছো, এটা চলে গেল -5 ডিগ্রিতে, ঠান্ডা হয়ে গেছে। আবার আস্তে আস্তে, তাহলে দেখো তুমি কি করতেছো, সামনে দেখাও, তুমি আস্তে আস্তে সংকুচিত করতেছো, সমষ্ণ প্রক্রিয়া, হঠাৎ করে বড় করে ফেলতেছো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাপমাত্রা কমে যাচ্ছে। তাপমাত্রা দেখো, আবার বলি, ছিল 25, সংকুচিত করছো 25, সমষ্ণ, হঠাৎ বড় করে ফেলছো, ঠান্ডা হয়ে গেছে 10, 10 10 10 10, স্লোলি তুমি করছো, 10ই আছে, হঠাৎ বড় করে ফেলছো -5, আবার স্লোলি -5 -5 বুম -20, -20 বুম -40, -60। এই যে প্রতিনিয়ত আস্তে আস্তে সংকুচিত করে হঠাৎ বড় করে ফেলার এই প্রসেসটাকে বলা হয় জুল থমসন প্রভাব। এখানে যে তাপের হঠাৎ করে কি হয়ে যায়, হঠাৎ করে কমে যায়, এটাকে বলা হয় জুল থমসন প্রভাব। এইভাবে করে তুমি বারবার বারবার একই প্রসেস করতে 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 তুমি গ্যাসটার টেম্পারেচার -180 -260 এইসব জায়গায় নিয়ে যেতে পারবা। অনেক বেশি তাপের ক্ষেত্রে আমরা এটাকে তখন ব্যবহার করতে পারি। তাহলে বোঝা গেছে ভাইয়া ঘটনা কোথায়? ঘটনা তাইলে এখানে। বলো, জুল থমসন প্রভাব আমরা বুঝতে পারছি কিনা? যারা ফিজিক্স মোটামুটি পড়ছিল তাদের জন্য বোঝা ইজি হবে। বলো বলো বলো। থিওরির জন্য হাজারি স্যার নাই কবির স্যার? কবির স্যার এনাফ, এবং কবির স্যার ইজি, পড়াটা ইজি, উনি অনেক সহজ ভাষায় বই লিখছে, এবং সিকিউ লেখার জন্য কবির স্যার বেটার। কেউ পড়তে চাইলে কবির স্যার বেটার। ওকে, কিচ্ছু লিখবা না, সব বই থেকে দেখে লিখবা, নোট খাতায় লিখবা, নোট খাতায় সব লিখতে হবে, নোট খাতায় সব লিখতে হবে। এখন তাহলে বলো, আমরা জুল থমসন প্রভাব বুঝতে পেরেছি কিনা? জুল থমসন প্রভাব বুঝতে পেরেছি কিনা? ক্লিয়ার। আস্তে আস্তে সংকুচিত করবো, হঠাৎ করে প্রসারিত করবো, আস্তে আস্তে সংকুচিত, হঠাৎ করে প্রসারিত। একটা সমষ্ণ, একটা হলো
রুদ্ধতাপীয়, একটা সমষ্ণ, আরেকটা হলো কি রুদ্ধতাপীয়। এখন বলো, বলো বলো, বুঝছি সবাই? তাহলে তাহলে আজকে পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের সেকেন্ড পেপারের একটা মিটিং প্রয়োজন আছে। হুম, আমাদের থার্মোডাইনামিক্স পড়ছি কিন্তু এত সুন্দর করে উদাহরণ পাই নাই। আমি আসলে অনেক দুর্বল স্টুডেন্ট, তো আমি অত ভালো স্টুডেন্ট না, বুঝছো? তো আমি জটিল কিছু বুঝি না। দেখবে যে আমি জটিল কিছু কখনো বুঝাইও না, আমি জটিল কিছু বুঝিও না। আমি সব কিছু একটু সহজ করে নিই, আমার ভার্সন বানাই নি, এইগুলো আমার ভার্সন আর কি, সহজ করে বোঝার জন্য। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড পেপারে একটা মিটিং করব সামনের সপ্তাহে, ঈদের আগেই আমরা মিটিং করব। তো তোমাদের কাজ হলো কবে করা যায় এবং কি কি প্রশ্ন তোমাদের থাকতে পারে এগুলো জানাবা। সেকেন্ড পেপারে সামনের উইক থেকেই মেবি আমি দুইটা করে ক্লাস নেব, মানে ফার্স্ট পেপারে দুইটা, সেকেন্ড পেপারে দুইটা, আমরা ক্লাস সংখ্যা একটু বাড়াবো। ফার্স্ট পেপার তো আমাদের শেষ, ফার্স্ট পেপার আর একটা ক্লাস নিলেই শেষ হয়ে যাবে। সো সামনের সপ্তাহে এমনি আমাদের ফার্স্ট পেপার একটা হবে, সেকেন্ড পেপারের ক্লাস দুইটা হবে। হ্যাঁ, আমি চাচ্ছি এই অধ্যায়টা ঈদের আগে শেষ করে দিব। ঠিক আছে, এই অধ্যায় মনে হয় তিনটা ক্লাস নিলে শেষ হয়ে যাবে। সো দেখি সামনের সপ্তাহে কোনোভাবে যদি তিনটা ক্লাস নিতে পারি, হ্যাঁ, আর সেকেন্ড পেপারের একটা, টোটাল চারটা ক্লাস, ফার্স্ট পেপারের একটা, সেকেন্ড পেপারের তিনটা যদি নিতে পারি তাহলে আমাদের মোটামুটি অধ্যায়টা শেষ হয়ে যাবে। এই অধ্যায়ে আর আমাদের কি কি টপিক বাকি আছে? আর মনে হয় খুব বেশি টপিক বাকি নেই। হ্যাঁ, যেমন আমাদের বায়ুমণ্ডলের নানাবিধ ঘটনা, এটা একদিনে পড়াই ফেলতে পারবো। এসিড খার মতবাদ আরেকদিন যাবে, 2 দিন। হ্যাঁ, চাইলে 3 দিনে পড়াই দিতে পারবো। হয়তো পানির বিশুদ্ধতার মানদণ্ড, এটা টপিকটা একটু বড় হবে, কিন্তু পড়াই দেওয়া যাবে, সমস্যা নেই। তো দেখি ঈদের আগে এই অধ্যায়টা শেষ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সেকেন্ড পেপারে তোমাদের বন্ধু বান্ধবদেরকে আমন্ত্রণ জানাও, নিমন্ত্রণ জানাও, খাওয়াও, হ্যাঁ, বাইন্দে ধরে নিয়ে আসো। ঠিক আছে, জুনের 18 তারিখের আগে আমি ট্রাই করবো ঈদের আগেই শেষ করে দিতে। ঠিক আছে, যদি সামনের সপ্তাহে তিনটা ক্লাস নিতে পারি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর যদি কোনো কারণে নাও পারি, জুনের 10-এর মধ্যে শেষ হবে। কেন? কারণ ঈদের পর এসে ধীপধাপ 2টা লেকচার নিয়ে নিলে তো অবশ্যই শেষ হয়ে যাবে। আর ফার্স্ট পেপারে যেন কর্মমুখী আমি প্রথম দিন পড়াইছি, আর সোমবারে ট্রাই করব 1.5-2 ঘন্টার একটা ক্লাস নিলে শেষ হয়ে যাবে। ফার্স্ট পেপার কর্মমুখী রসায়ন শেষ হয়ে যাবে। তো ফার্স্ট পেপার তো আমাদের শেষই, আমাদের সেকেন্ড পেপারে সিরিয়াস হয়ে যেতে হবে। সেকেন্ড পেপার আমরা এতদিন ইচ্ছা করে একটু স্লো টানছি। কেন স্লো টানছি? কারণ ওই যে ফার্স্ট পেপার চলতেছে, সেকেন্ড পেপার যদি আমরা এখন ফার্স্ট টানি তাহলে তোমাদের পড়াশোনা ইমব্যালেন্স হয়ে যেত। অ্যান্ড তোমরা হয়তো এটা বুঝতে পারতো যে অনেক নৌকা একসাথে পা দিলে আসলে বেটার হয় না। এই কারণে আমরা উইকে একটা 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 করে ক্লাস টেনে আজকে এ পর্যন্ত আসি। কারণ কেউ একজন চাইলেই কিন্তু, যে ফার্স্ট পেপারে এতদিন ফোকাস ছিল, চাইলেই বসে ঈদের বন্ধে পরিবেশ রসায়ন শেষ করে ফেলতে পারবে। এটাও তো কঠিন অধ্যায় না। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো। অর্গানিককে আপনি নেবেন না? অর্গানিক হলো আমাদের বস রাহুল দাদা নিবে। ঠিক আছে, আর আমারটা তো তোমরা আর্কাইভে পেয়ে যাবে, আগের বছরেরটা। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।